বিশ্ব যখন করোনার থাবা থেকে বাঁচার লড়াই করছে, বাংলাদেশে তখন পিছিয়ে নেই। বাংলাদেশে দেশি বিদেশি বহুজাতিক যত কোম্পানি আছে সবাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দপ্তরের অধিদপ্তর থেকে অনুমোদন নিয়েই ব্যবসা শুরু করে। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করে থাকেন এবং কর্মী নিয়োগ থেকে শুরু করে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ করে গ্রাহক বা ভোক্তার কাছ থেকে সেবা পণ্য পৌঁছে দেওয়া থাকেন। সমস্যাটা তৈরি হয় তখনই যখন প্রতিষ্ঠানের সুশাসনের অভাব ঘটে এবং মালিক পক্ষের রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে ইচ্ছে মতো প্রতিষ্ঠান চালায়। অর্থাৎ মালিক যখন নিয়ন্ত্রিত মালিক যখন নিয়ম বহির্ভূত ভাবে শুধুমাত্র মুনাফার লোভে তার কর্মীদেরকে কোনো কিছু করতে বলে বা রাষ্ট্রের আইনের সাথে সাংঘর্ষিক কর্মী যদি সেই কাজটি না করে তাকে চাকরিচ্যুত করে বা আইন অনুযায়ী তার পাওয়ার কথা সেটা যদি যখন দেওয়া এবং রাষ্ট্রের সাংবিধানিক অধিকার বলে যখন তার প্রাপ্য নিয়ে কথা বলে তখনই তাকে চাকরিচ্যুত করা হয়। এভাবেই একটা প্রতিষ্ঠান সুশাসনের অভাব ঘটে এবং বিশৃঙ্খলা তৈরি হয়। প্রিয় দর্শক, ওয়ার্কার্স ভয়েস এর নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পরিচয় করে দিই, আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন আপনাদের প্রিয় এবং পরিচিত মুখ। আপনাদের সাথে আপনারা সবাই যাকে চিনেন, আপনাদের প্রথমে আমি তাকে পরিচয় করে দিতে চাই। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, ভোক্তা অধিকার এডিসি, যার সাম্প্রতিক কর্মকাণ্ড সারা দেশে বেশ আলোচিত। আমাদের সাথে আছেন বহুল আলোচিত দৈনিক যুগান্তর পত্রিকা আর নিউজ এডিটর মাসুদ করিম ভাই। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, যা এই যে আমরা সবচেয়ে গ্রাহকের যদি কথা চিন্তা করি যে মুঠোফোন, এই মুঠোফোন গ্রাহক সেবা অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আলমগীর আছেন আমাদের সাথে আরেকজন অতিথি আছেন যিনি আমাদের শিক্ষা চর্চার সাথে খুব যুক্ত এবং উনি আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আর আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে এবং তাদের সংগঠিত করতে কাজ করছি আমরা। আজকের আলোচনার বিষয় স্থায়ী কর্মী ছাঁটাই এবং এর পরিপ্রেক্ষিতে গ্রাহক ও ভোক্তাদের ভোগান্তি। আপনারা লাইভ চলাকালে আমাদের সাথে যুক্ত হতে করতে পারেন প্রশ্ন। আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে অতিথিরা আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি প্রথমেই যেতে চাই মহিউদ্দিন ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, আমরা প্রথমে যেতে চাই মহিউদ্দিন ভাইয়ের কাছে। আমরা জানি আপনি আজ সংবাদ সম্মেলন করেছেন গ্রাহক সেবা মানহীনতা নিয়ে। এই মানহীনতার পিছনে স্থায়ী কর্মী ছাঁটাই এর বিষয়টাই কথা বলেছেন। আপনি যদি ব্যাখ্যা করতেন, স্থায়ী কর্মী না থাকলে অদক্ষ ও কম জবাবদিহিমূলক থার্ড পার্টি প্রতিষ্ঠানে কর্মীদের দ্বারা সেবার মান ঠিক রাখা সম্ভব কি না? জি, ধন্যবাদ। ধন্যবাদ সাখাওয়াত ভাইকে। প্রথমে আমার নামটা একটু সংশোধন করে দিই। আমার নাম মহিউদ্দিন আহমেদ, আপনারা আলমগীর লিখেছেন, এটা একটু সংশোধন করে নেবেন। তারপরে যেটা বলতে চাই, দেখুন আজকে আমরা যে সংবাদ সম্মেলনটা করেছি সেটা হচ্ছে যে গ্রামীণফোন কর্তৃক অনৈতিকভাবে কর্মী ছাঁটাই। আপনি বলেছেন যে সারা দেশের গ্রাহক সেবা কেন্দ্রগুলি বন্ধ করে দেয়া এবং সেবার মানহীনতা, এই তিনটি মূল বিষয় নিয়ে আজকে আমাদের মূলত সংবাদ সম্মেলন ছিল। আপনি যে কথাটা বলেছেন এটা অবশ্যই সত্য একটি বিষয়, যে যদি আমার দক্ষ শ্রমিক না থাকে তাহলে আমার অদক্ষ শ্রমিক দিয়ে আমরা কাঙ্ক্ষিত সেবা কতটুকু পাবো, এটা একটা অবশ্যই প্রশ্নের বিষয়। আরেকটি হচ্ছে, আমি প্রথমে এখানে ভোক্তা অধিদপ্তরের পরিচালক রয়েছেন, আমি সেজন্য একটু আগ্রহী হলাম যে কথাটি আমরা বলতে চাই। আপনি জানেন 2017 সালে টেলিকম সেক্টরের, প্রযুক্তি সেক্টরের গ্রাহকরা যখন ভোক্তা অধিদপ্তরে 17,000 পর্যন্ত অভিযোগ করলো, তখন মোবাইল ফোনে একটি অপারেটর মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলেন যে আসলে আদৌ ভোক্তা অধিদপ্তরের এই টেলিকম সেক্টরে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করার সক্ষমতা আছে কিনা। হাইকোর্ট থেকে এটি অর্ডার দেওয়া হলো, সেটা এখন পর্যন্ত এটা কিন্তু আপনার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। যার ফলে হয়েছে
কি, ভোক্তা অধিদপ্তরের কাছ থেকে আমরা এই সেক্টরে গ্রাহকরা আজ পর্যন্ত কোনো ধরনের প্রতিকার পাচ্ছি না। এটি একটি বিষয়। আর তাহলে প্রতিকারের আরেকটি জায়গা হচ্ছে কোথায়? নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন্ত্রক সংস্থা থেকে কিন্তু ভোক্তা অধিদপ্তরের যে আইনটা ছিল ভোক্তা নিয়ন্ত্রক কমিশনের সেই জায়গাটা নাই। নিয়ন্ত্রক সংস্থা এই 16.5 কোটি গ্রাহকের যে অভিযোগ সেটি নিষ্পত্তি করার সক্ষমতা কতটুকু আছে বা আদৌ নেই কি আছে না, এটা নিয়ে আপনার এটা প্রশ্নের একটা বিষয়। আমরা এখন যে কথাটি বলতে চাই, যে পূর্বেও আমরা লক্ষ্য করেছি গ্রামীণ ফোন কিন্তু কর্মী ছাঁটাই নিয়ে কর্মীদের ভিতরে একটি অসন্তোষ ছিল। এবার যেটা তারা করেছে যে একজন 8 বছর ধরে কর্মরত থাকা অবস্থায় এবং একটি সংগঠনের সাধারণ সম্পাদককে যেভাবে ওনারা বের করে দিয়েছেন, তারা চাকরি থেকে বহিষ্কার করেছেন, এটা অত্যন্ত একটি নিন্দনীয় কাজ। আমরা আজকে এটির তীব্র প্রতিবাদ করেছি। কেন প্রতিবাদ করেছি? আপনি দেখেন, যখন একজন কর্মী তার কর্মস্থলে যাবে, সে যখন জানবে যে তার চাকরির নিশ্চয়তা নাই, তার কাছ থেকে আপনি কখনো এটি ভালো সেবা প্রত্যাশা করতে পারেন না। আমরা গ্রাহকরা কেন আজকে এই শ্রমিকদের ছাঁটাইয়ের বিপক্ষে গেলাম, এটা একটি কারণ। কারণটা হচ্ছে আমি যার কাছ থেকে দীর্ঘদিন যাবৎ সেবা পেয়ে যাচ্ছি তার পাশে আমরা দাঁড়াবো না, এতটুকু আমরা মনে হয় না এত ইয়ে হয়ে গেছে। আমরা যার কাছে সেবা পাচ্ছি, যারা আমাদের এতদিন সেবা দিচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। থার্ড পার্টি দিয়ে যেগুলি সেবা দেওয়া হচ্ছে, দেওয়ার জন্য যে অপারেটরদের যে পরিকল্পনা এবং তারা ইতিমধ্যে শুরুও করেছে, যার ফলে হয়েছে কি আজকে যে মানহীন সেবা নিয়ে আমরা প্রতিদিন কথা বলছি এবং পত্র পত্রিকাও লেখালেখি করছে, সেই জায়গাটাতে এই সমস্ত আপনার অদক্ষ শ্রমিক দিয়ে যারা কাজ করে নিচ্ছে, একজন 8 বছর 10 বছরের টেলকো সেক্টরের যে কর্মী, তার যে অভিজ্ঞতা, তার সার্ভিস দেওয়ার যে মনোভাব এবং চিন্তা, আর আজকে যে 5-7 হাজার টাকা দেবেন একজন কর্মী দ্বারা, সেই সেবা কখনো প্রত্যাশা করা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তার কাছ থেকে ভালো কিছু পাওয়া প্রত্যাশা করা যায় না। কিন্তু আমাদের কাছ থেকে যে গ্রাহকদেরকে সেবা দেবে করে 18টা শর্তে এই মোবাইল অপারেটর গুলি পরিচালিত হচ্ছে, সেখানে আমাদের সেবাটুকু সেই শর্তটা কতটুকু অপারেটররা রক্ষা করছে সেটা অবশ্যই ভেবে দেখা দরকার। আমরা সেদিন আপনারা যখন গ্রামীণ ফোনে জিপিইউ কর্মীবৃন্দ যখন বিটিআরসি তে গেলেন, আমরা কিন্তু বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের পক্ষে আমি গেলাম এবং সেখানে কমিশনের কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করলাম যে আপনাদের হয়তো আইনে কিছু নাই, কিন্তু অভিভাবক হিসেবে এই প্রযুক্তি সেক্টর, টেলিকম সেক্টরের অস্থিরতা দূর করার জন্য আপনারাও দায়িত্ব নিয়ে কথা বলুন। কারণ হচ্ছে যখন একটা সাধারণ সম্পাদককে যেভাবে বের করে যাচ্ছে, আপনি আইনে দেখবেন কোথাও কিন্তু একজন ট্রেড ইউনিয়নের কর্মকর্তাকে বের করে দেওয়ার কোথাও কোনো বিধান নাই। আবার সমস্যাটা হচ্ছে যে আমাদের আইনের কতগুলি দুর্বলতা আছে। এই শ্রম আইন আপনার 2006 এর পরে 2013 এবং 2018-তে যে সংশোধন হয়েছে, সেখানে অনেকগুলি দুর্বল অবস্থা রাখা হয়েছে। যে সেটা কি? সেটা হচ্ছে সবকিছু মালিকদের পক্ষে রাখা হয়েছে। এখানে যে প্রক্রিয়া বের করে দেওয়া হয়েছে সেখানে শাস্তি কি? 1 বছরের জেল অথবা 10,000 টাকা জরিমানা। এটি অত্যন্ত একটি নগণ্য বিষয়। আমরা মনে করি এই আইনটারও একটা পরিবর্তন দরকার ছিল। কিন্তু যারা দীর্ঘদিন যাবৎ এই শ্রম আইন নিয়ে কাজ করেন, শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করেন, তারা এই বিষয়গুলি কেন এতদিন আনলেন না সামনে, এটা আমার কাছে একটু অবাক লাগছে। কারণ হচ্ছে যে আমরা শ্রম আইন নিয়ে কাজ করি না, আপনি জানেন, আমরা গ্রাহক স্বার্থ রক্ষার জন্য কাজ করি। আমরা দেখলাম করোনা মহা প্যান্ডামিকের সময় গ্রামীণ ফোন তাদের 16টি সেন্টারের মধ্যে 14টি বন্ধ করে দিল। আমি গত 3 দিন আগে গ্রামীণ ফোনের একজন কর্মকর্তার সাথে কথা বললাম যে আপনারা এই গ্রামীণ সেন্টারগুলি কেন বন্ধ করে দিচ্ছেন? ওনারা বললেন না, সব চালু আছে। কিভাবে চালু আছে? উনি একটা থার্ড পার্টি দিয়ে এই সেবাগুলি দিচ্ছে। আমি তখনই আমাদের একজন কর্মীকে দিয়ে ফোন করালাম যে তুমি ফোন করো যে তোমার সিম রিপ্লেসমেন্টটা কোথায় করলাম। উনি ফোন করার পরে ওকে জবাব দেওয়া হলো যে আপনি আমাদের বাড়িধারা গ্রামীণ লাউঞ্জে চলে আসেন। এখন বলেন, পল্টনে যে লোকটা থাকে বসবাস করে, তাকে এই যে এত যানজট পেরিয়ে বাড়িধারা কি যাওয়া সম্ভব? এটা কি তার লাইসেন্সের শর্ত ছিল? এটা তো শর্ত ছিল না, কিন্তু তারা এগুলি করছে।
সমস্যাটা কোথায়? যে ভোক্তা অধিদপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না ওই মহামান্য হাইকোর্টের একটা রিট পিটিশনের কারণে, এবং ভোক্তা অধিদপ্তরের আইনেরও কিছু দুর্বলতা আছে। মাননীয় ভোক্তা অধিদপ্তরের এখানে পরিচালক মহোদয় আছেন, আমি তার প্রতি অনুরোধ জানাবো, যদিও আমরা জানি তারা আইনটাকে সংশোধন করে নতুন আইন করার চেষ্টা করছেন। আপনি দেখবেন শুধু সেবা খাত বলতে অনেকগুলি সেবা নিয়ে একটা আইন করা আছে, একটি ধারা দিয়ে আছে। সেখানে কি যদি আপনি করেন 50,000 টাকা জরিমানা তা বা একটা জেলের একটা বিধান করা আছে। কিন্তু এই যে টেলিযোগাযোগ প্রযুক্তি খাতে এই যে বিশাল জনগোষ্ঠী এবং তার গ্রাহক, সেখানে যেভাবে প্রতারণা করা হয় এবং যেভাবে গ্রাহকদের ভোগান্তি করা হয় তা ধরার জন্য ভোক্তা অধিদপ্তরকে যে ধরনের প্রযুক্তি বান্ধব হওয়া দরকার, যে ধরনের আধুনিকায়ন করা দরকার, সেটি আমি মনে করি ভোক্তা অধিদপ্তরের এখানে ভেবে দেখা দরকার। তাদের অনেক কাজ করার বাকি আছে। যদি আইন সংশোধন হয় এবং রিটটা আমরা আশা করব যে এটা ভোক্তা অধিদপ্তরের পক্ষেই যাবে। আমি একজন গ্রাহক হিসেবে চাই যে এটা ভোক্তা অধিদপ্তরের পক্ষে যাক, এবং পক্ষে যাওয়ার পরে ভোক্তা অধিদপ্তরের যে কাজটা করা দরকার, আমার মনে হয় যে প্রযুক্তি খাতের এই ফাঁকফোকর ধরার জন্য ভোক্তা অধিদপ্তরকে আধুনিক প্রযুক্তি বান্ধব হিসেবে গড়ে তোলা খুব জরুরি হয়ে পড়ছে, এবং আইনটাকেও সংশোধন করার দরকার হয়েছে। তা না হলে আজকে দেখেন টেলিকম সেক্টরের গ্রাহকরা কোথায় যাবে? তারা আজকে অসহায়, না যেতে পারছে ভোক্তা অধিদপ্তরে, না যেতে পারছে বিটিআরসি থেকেও তারা এটার পরিত্রাণ পাচ্ছে না। মহিউদ্দিন আহমেদ ভাই, আপনার প্রশ্ন ধরেই আমি আসলে মঞ্জুর শাহরিয়ার ভাইয়ের কাছে যেতে চাই, যে আপনি যে প্রশ্ন করলেন যে শাহরিয়ার ভাইয়ের কাছে যেতে চাই, কারণ আপনি অনেকবার ওনার নাম নিয়েছেন। তো আমি যেটা শাহরিয়ার ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে অনেকদিন ধরে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে মানে আপনারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন, এই যে গ্রাহক বা ভোক্তারা যে মানহীন পণ্য বা সেবা পাচ্ছে এটা নিয়ে বিশেষ করে। আচ্ছা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আগে আমি জানতে চাই, আমরা যাচ্ছি পরে টেলিকমে, এর মূল কারণ কি বলে আপনি মনে করেন? এই যে মানহীন পণ্য সেবা পাচ্ছে গ্রাহকরা। না, এখানে ধন্যবাদ। এখানে উপস্থিত বিদগ্ধ জনরা আছেন এবং যারা শুনছেন সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের দেশের বর্তমানে অধিকাংশ মানুষই তাদের নিত্য প্রয়োজনীয় একটি অংশ হিসেবে দাঁড়িয়েছে আমাদের যে মোবাইল ফোন, এবং এটি এখন জীবনের অংশ হিসেবে দাঁড়িয়েছে। এটি এমন যে আমরা যেখানেই থাকি না কেন, অন্তত আমাদের পরিবার থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে সর্বোচ্চ যে সন্তান তার পিতাকে পেতে পারে একটি মাত্র ফোনে, বা মা তার ছেলেকে পাচ্ছে। এই যে পারিবারিক জীবনে আমাদের এইটা অনেক নৈকট্য এনে দিয়েছে। তো সেই স্থানে এসে আমাদের যে অপারেটর গুলো আছে বাংলাদেশে বর্তমানে যেগুলো কাজ করছে, এই অপারেটর গুলো আমাদের এখানে যেভাবে কাজ করছে, তো সেই আঙ্গিকে আমরা দেখি যে আমাদের অনেক ভোক্তাগণ বিভিন্ন সময় আমাদের অধিদপ্তরে অভিযোগ করে থাকেন। আমি অধিদপ্তরে আসার পরে এটি আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্টে একটি রিটের কারণে আমাদের এগুলো শুনানি নেওয়া এটা বন্ধ ছিল। এটি একটি কারণে মাননীয় আদালত বলেছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হয়েছিল, কিন্তু আইনের যে বিধিটা তখনও প্রণীত হয়নি। মাননীয় আদালত বলেছিলেন বিধি প্রণীত হলে তারপরে এটা তারা আবার পুনরায় শুনানি নেবে। তো বিধি প্রণয়নের যে সময়টি সেটি পরবর্তীতে, এবং একটা 12 দেয়া ছিল প্রথমে, তার পরবর্তীতে এটি নিয়ে আমাদের অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মহোদয় এসে এগুলো নিয়ে কাজ করেছেন, আমাদের পরিচালক মহোদয়। এবং এটি একটি সুখকর বিষয় যে আমাদের যে বিধি এটি বর্তমানে আমরা এই যে জাস্ট গত সপ্তাহে বিধি প্রেসে ছিল, আমার মনে হয় যে এই মঙ্গল বুধবারের মধ্যে এটি আমাদের যে গ্যাজেট আকারে প্রকাশিত হবে। তো যখন আমাদের বিধি গ্যাজেট আকারে প্রকাশিত হবে তখন আমরা গত 5 তারিখে একটা শুনানি ছিল। আমাদের এখন একটি বিষয় সবার অবগতির জন্য বলি যে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবও কিন্তু এই বিষয়টা নিয়ে বর্তমানে তারা এই বিষয়টা নিয়ে ভোক্তাদের অধিকারের বিষয়টা নিয়ে তারাও কিন্তু দেখছে এই বিষয়টা, এবং আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এটি এই কারণে বলছি, আমরা কিন্তু সবাই এই অপারেটর গুলোর মাধ্যমে কিন্তু আমরা সবাই আবার সেবাও কিন্তু পাচ্ছি। সেবাটা কোন জায়গায়? তারা এসে আমাদের জীবনের এই যে যে আমাদের জীবনের ধরেন একটা অংশ আমরা এখন যেভাবে এই
মানে সহজ করে তোলা, এটি কিন্তু এই অপারেটর গুলোর মাধ্যমে হচ্ছে। এখন বিষয় হলো যে আমরা বেশিরভাগ সময় যেটি পাই, যেমন আমার এখানে আমাদের এখন আপনারা জানেন 16121 আমাদের হটলাইন নাম্বারে প্রতিদিন ফোন আসে এবং বেশিরভাগ মানুষ আমাকে ফোন করে বলেন যে আমার এই টাকাটা কাটা গেল, আমি এই প্যাকেজটা নিয়ে নেই, এই জাতীয় কিছু অভিযোগ প্রায় হয়। এবং এখানে যারা আছেন অনেকেই কিন্তু এরকম বিড়ম্বনা শিখেছে, এটি বলা যাবে না। এই কারণেই বলছি এটি কিন্তু হচ্ছে। এখন এইখানে একটা বিষয় আছে যে আমাদের মানে অপারেটর গুলোকে নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে রেগুলেটরি টেলি রেগুলেটরি কমিশন, যেটি সেটি। তো সেখান থেকে কিন্তু তারা তাদের মতো স্টেপ গুলো নিচ্ছে। আবার আমরা ভোক্তা অধিদপ্তর যখন আমরা কাজ করতে যাই, কারণ ভোক্তারা সরাসরি আমাদের যে কাজকে অভিযোগ করেন, আর তো এই জায়গায় কিন্তু এখন একটা যে বিষয়টা ছিল, আমাদের অফিসের যে অভিযোগগুলো আমাদের যে এখনো পেন্ডিং রয়েছে, এগুলোর আমরা কিন্তু শুনানি অনেকদিন যাবত। আমাদের বিশ্বাস বলতে চাচ্ছি, আমরা কিন্তু এই পর্যন্ত ভোক্তারা যত অভিযোগ করছেন এগুলো কিন্তু অফিসে নেওয়া হচ্ছে। তো মূল জায়গা যেটি, এটি সরকারও এটি গিয়েছে আপনারা জানেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আমরা কিন্তু এটি প্রক্রিয়াধীন আছে এবং আমাদের যে কাজগুলো আমরা কিন্তু করে ফেলেছি। এখন এটা মাননীয় আদালত যে সিদ্ধান্ত দিবেন, সিদ্ধান্তের পরে এটি হবে। আর এখানে আরেকটি বিষয় আমি বলিনি, আপনারা যেটি বলেছেন, আজকে আসলে যে কোনো একটা যে মানে মোবাইল ফোন কোম্পানির একজন প্রতিনিধি যদি থাকতেন এখানে আর একটু ভালো হতো এই কারণে, তাহলে আমাদের কথাগুলো হয়তো এক বেশি হতো না, তারাও বললে সবার জন্য উপকার হয়। যেমন আমরা একটা কথা বলি যে আমরা যেমন কাজ করি ভোক্তা অধিদপ্তর থেকে, কখনো ধরাধরির জন্য না, আমরা যেটি বলি সব ক্ষেত্রে পারফেকশন লেভেল হাই করা, অর্থাৎ যেখানে যেই ক্ষেত্রে দুর্বলতা আছে সেখানে কাজটুকু করা। এখন আমাদের যদি মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মধ্যে দুটো বিষয় আছে, একটা হলো বৈধ অবৈধ, আর একটা হলো নিয়ম অনিয়ম। অবৈধর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখাবো সবাই, কিন্তু অনিয়ম যেটি থাকে এটিকে আমরা আরো কিভাবে নিয়মের মধ্যে আনা যায় সেই চেষ্টায় কাজ করবো। তো এখানে অনিয়মের জায়গাগুলো আজকে আমরা অনেকদিন যাবত শুনে আসছি, এবং সবসময় একটা জিনিস এটি আমরা সবাই বিশ্বাস করতে হবে যে প্রকৃতি যেমন তার নিজের নিয়মে চলে, আমাদের সবকিছুর মধ্যে একটা জবাবদিহিতা দায়বদ্ধতা এনে যখন সবকিছু চলবে, তখন কিন্তু গণমানুষের জন্যই তো সবকিছু, এর বাইরে না। তো যখন সবকিছু একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলবে, তখন কিন্তু এটি আরো দায়বদ্ধতা সৃষ্টি করবে, সেটি ব্যক্তিকেও করবে, সেটি প্রতিষ্ঠানকে করবে। এবং প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো আছে আমরা অনেক সময় দেখি মানে বিভিন্ন ফাঁক গলিয়ে বের হয়ে যাওয়ার, তখন এই বিষয়গুলো থাকবে না। আর আমরা আমাদের অধিদপ্তর থেকে সবসময় একটা কথা বলি যে ক্রাইসিস মোমেন্টে সবসময় মানে স্টেপ গুলো নিতে হবে এমন ভাবে যেখানে সবার জন্য এটা একটা কঠিন সময়টা সহজভাবে পার করে দেয়া। তো আমরা এই সহজভাবে পার করে দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে কঠিনকে আরো কাঠিন্যের মধ্যে ফেলে দেয়। তো সেটি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আসলে ধীরে ধীরে বিভিন্ন ভাবে যেই মূল সংস্থা আছে তারা সেটি তো ডাকবে। আর আমাদের অধিদপ্তর থেকে আমরা আইন অনুযায়ী যেটুকু করার, আমরা যেহেতু আদালতে, মহামান্য আদালতে, হাইকোর্টে এটি আছে, এই কারণে আমরা এই বিষয়ে এখন কোনো মানে বক্তব্য দেওয়া সমীচীন নাই, এটা আদালতের একটা এই বিচারাধীন প্রক্রিয়া মধ্যে আছে। কিন্তু আমাদের স্টেপ গুলো কি করেছি আমরা, এটি আপনাদের মাধ্যমে সবাইকে মানে এতক্ষণ জানালাম। জি, ধন্যবাদ শাহরিয়ার ভাই। আপনার কাছে আমাদের আরো অনেক প্রশ্ন, আমাদের অনেকেই প্রশ্ন করেছেন, কিন্তু আমরা মাসুদ করিম ভাইয়ের কাছে যাব, তারও আগে যেতে চাই, কারণ আমি যে দীর্ঘক্ষণ অসুস্থ শরীর নিয়ে বসে আছেন, আমরা জানি যে জাহাঙ্গীর ভাই, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, উনি বসে আছেন। আমি একটা এই শাহরিয়ার ভাইয়ের প্রশ্ন থেকে একটা ছোট প্রশ্ন করতে চাই আপনাকে। এই যে উনি অনেকগুলো অধিকারের কথা বললেন, উনি অনেকগুলো বললেন। মহিউদ্দিন ভাই আমাদের কাছে বলছেন যে এই যে আপনি কি গ্রাহক হিসেবে, আমি যদি বলি যে জাহাঙ্গীর, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, যদি এই যে গ্রাহক হিসেবে এই যে মোবাইল কোম্পানির কাছে আপনি যে প্রত্যাশাটা চান সেরকম পান, কিংবা এরকম অভিযোগ আপনার কাছেও আসে কিনা, এই ক্ষেত্রে তাহলে পরে যে গ্রাহক হিসেবে আপনি কি কি ভোগান্তিতে পড়েন, এটা কারণ এটা যদি বলতেন তাহলে পরে মনে হয় আমরা। জি, আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে না, আমি একটু অধ্যাপক জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে যেতে চাই, কারণ উনি একটু জাহাঙ্গীর ভাই। থ্যাংক ইউ। আপনার সাউন্ড একটু আনমিউট করে নিতে হবে। সাউন্ড শোনা যাচ্ছে?
জি জি এখন ঠিক আছে। হ্যালো, জি জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি জি যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ, তবুও আমাকে আমি একজন গ্রাহক হিসেবে বলতে পারি। আজকে আমাদের দেশে কিন্তু শুধু মোবাইল কোম্পানির জন্য না, আজকে আমাদের দেশে সেবা খাতের কাজের পরিধিটা অন্য যে কোনো কাজের পরিধির চাইতে বেশি। যেমন আমরা একটা চিকিৎসা দিতে যাই, সেটাও একটা সেবা খাত। আমরা পরিবহনে চলি, সেটাও একটা সেবা খাত। আমার কাছে একজন ছাত্র পড়তে আসে, এটাও একটা সেবা খাত। আমাদের দেশে এখন যে পলিসিটা চলছে সেটা হচ্ছে হায়ার অ্যান্ড ফায়ারের ভিতর দিয়ে মানে কাজ করানোর একটা পলিসির প্রতি কর্পোরেট সংস্থাগুলো চলে গেছে, এবং রাষ্ট্রও নির্বিকার ভাবে সেই জায়গায় কিন্তু তারা এটা মানে দেখেই না দেখার ভান করে কাজগুলো করছে। এবং এটার কারণে সব জায়গায় কিন্তু কোয়ালিটির মানটা কিন্তু কমে যাচ্ছে। এখানে মহিউদ্দিন ভাই যথাযথভাবে বলেছেন, একজন লোক দীর্ঘদিন থেকে যখন কাজ করে যে মানটা দিতে পারে, হঠাৎ করে নতুন করে আরেকজন লোক যদি আনে দেওয়া হয়, তাহলে সে মানটা তো সে দিতে পারবে না। আমার 40 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা প্রশাসনিক কাজের অভিজ্ঞতা, সে জায়গায় নতুন কাউরে যদি আইনে বসাই দেওয়া হয়, তাহলে সেই জায়গায় তো তিনি তো সেই কাজটা দিতে পারবেন না। কিন্তু আমাদের এখানে কিন্তু এই জায়গাটাকে প্রোটেকশন করার জন্য কর্পোরেট পুঁজির কাছে এবং সরকারের দিক থেকেও কিন্তু সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আর আমাদের যারা গ্রাহকরা আমরা আছি, আমরা যারা এই সেবা নিতে চাই, আমরাও কিন্তু সংঘবদ্ধভাবে এই জিনিসটার কোনো মানে প্রতিরোধ বা প্রতিবাদ আমরা গড়ে তুলতে পারছি না। এটা আমাকে সাহেব যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন, আমরা স্বাভাবিকভাবেই আমরা কিন্তু গ্রামীণ ফোন আসছে পর্যন্ত আমরা কিন্তু গ্রামীণ ফোনের, আমি ব্যক্তিগতভাবে গ্রামীণ ফোনের গ্রাহক। সেটা গ্রামীণ ফোন চট্টগ্রাম থেকে নিতে পারলে ঢাকায় রাতের বেলায় লাইন ধরে দাঁড়াইয়া আমরা গ্রামীণ ফোনের সেট নিতে হইছে প্রায় 20,000 টাকা দামের এই সিম সহ। কিন্তু যে পরিমাণ সেবা তারা দেওয়ার কথা, সেই পরিমাণ সেবা কিন্তু প্রতিটা সময় এখন কল ড্রপ আউট এটা একটা করে দেয়। একদিনে যদি আপনি 40টা কল করেন, দেখবেন যে 20টার মধ্যে আপনার ড্রপ আউট হচ্ছে। তারা ইন্টারনেটে যে প্যাকেজ গুলো দেয় বা যেসব বিষয়গুলো দেয়, সেগুলো আপনি গ্রহণ করতেছেন, যে কোনো একটা ব্যস্তম হচ্ছে, চট করে এটা কেটে দিয়ে দিচ্ছে। এগুলো দেখার জন্য বিটিআরসি কে এমন ভাবে করে রাখা হয়েছে, বিটিআরসি অপরাপর জিনিসগুলো দেখে, কিন্তু গ্রাহকের স্বার্থের জায়গাগুলো কিন্তু সেটা দেখে না। আমি বারবারই বলেছি, এই গ্রাহক সেবা এবং স্বার্থ দেখার যে জায়গাগুলো আজকে সমস্ত পরিষেবার ক্ষেত্রে এটা হয়েছে, এবং সেই পরিষেবাগুলোর ক্ষেত্রে এটা হয়েছে বলে আজকে আমি শিক্ষার কথা বলি, যদি ছোট্ট করে এটা বলে আবার যাবো। যেমন শিক্ষার কথা দেখবেন আপনি, এই যে প্যান্ডেমিক পজিশনের ভিতর দিয়ে ঢাকা শহরে বা সারা দেশে প্রায় 40,000-এর মতো কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। এই প্রতিষ্ঠান যখন খুলবে, তখন শিক্ষার্থীরা কোন প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করবে, তার আগে প্রতিষ্ঠান কিন্তু সে খুঁজে পাবে না। এটার জন্য কোনো উদ্যোগ কিন্তু আমাদের মানে সরকার বা আমাদের অন্য জায়গা থেকে সেটা নাই। ওনারা বলছেন যে তারা আরেকটা স্কুলে গিয়ে ভর্তি হবে, এবং এইরকম অবস্থায় শিক্ষক যারা কাজ করছেন, তাহলে এতদিন যারা পাঠদান করে এসছেন তাদের জায়গায় না এসে নতুন আরেকজনকে দিয়ে যদি পাঠদান করানো হয়, তাহলে সেও যে সেবা নিতে চাচ্ছে, ওই যে শিক্ষার্থী অথবা তার অভিভাবক, সেও তার সেবা থেকে সেভাবে বঞ্চিত হচ্ছে। আমার এখানে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমি আসলে অসুস্থ, তারপরে যোগ দিতে চাই না, অনুরোধ করলে আমি বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করেই আমি দেখার জন্য। আজকে আপনারা লক্ষ্য করেছেন, দেখছেন যে সেমনের 2টা কি বলে যে এই ডায়াগনস্টিক সেন্টারে দেখা গেছে, এটাও একটা সেবা খাত। ডায়াগনস্টিক সেন্টারে দেখা গেছে একজন ডাক্তার মারা গেছেন মে মাসে, অক্টোবর মাস পর্যন্ত ওই চিকিৎসকের স্বাক্ষরে ল্যাবে রিপোর্ট দেওয়া হয়েছে, আর একটাতে কোনো এই টেকনিশিয়ানও নাই, ড্রাইভার স্বাক্ষর করে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কোনো আইনের বিষয় নয়, এগুলো হচ্ছে আন্তরিকভাবে এই জায়গাগুলোকে দেখার জন্য প্রয়োজনীয়তার ক্ষেত্রে ঘাটতি বলে আমি মনে করি। যেসব অথরিটি গুলো আছে, সে অথরিটি এটা দেখছে না বলে, তারা একটুখানিকে নিয়ে করতেছে বলেই এই কাজগুলো হচ্ছে মানুষের জীবনের জায়গায় অপরাপর জায়গায়। আর যেই
ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে, যে এই শ্রমিক নেতাকে চাকরিচ্যুত করা হয়েছে, সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য, সুনির্দিষ্ট নীতিমালা আছে, একজন লোক যদি ট্রেড ইউনিয়ন কর্মকর্তা হয়ে থাকেন, ওই কর্মকর্তা বা উনি অফিস বেয়ারার হয়ে থাকেন, উনি এটা থাকা অবস্থায় ওনাকে চাকরি থেকে এভাবে টার্মিনেট করা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে গ্রামীণ ফোন তো এমন একটা রাঘব বল, এর বিরুদ্ধে একজন শ্রমিক অথবা একজন ট্রেড ইউনিয়ন কর্মী আইনের জায়গায় গিয়ে কিছুই করার মতন অবস্থা নেই, তার পক্ষে অবস্থানে দাঁড়ানোর জন্য কোনো কিছুই থাকবে না। কতদিন, বছরের পর বছর এই জায়গাগুলোতে চলবে। আমাদের দেশের সমস্ত বড় বড় শিল্প কলকারখানায় আজকে হায়ার অ্যান্ড ফায়ার মেথডে চলে গেছে, সব থার্ড পার্টি দিয়ে লোক চালায়, নিজেরা কোনো লোক নিয়োগ করে না। এবং সেই লোক নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে 5 মাস 6 মাসের পূর্ণ হওয়ার আগে চাকরি থেকে আবার বাদ দিয়ে নতুন ভাবে আবার তাকে চাকরি দেয়, যেন সে স্থায়ী ভাবে এটা করতে না পারে। এইরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু দেশ যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমার যেটা বিবেচনা, সর্বক্ষেত্রে সেবা সার্ভিস গুলোর ক্ষেত্রে এটা যে পরিবহনেরটা তো প্রতিদিনই আপনারা দেখতেছি, আমরা শুনতেছি, মানুষের কাছে আমরা দেখতে পাচ্ছি যে কিরকম একটা নৈরাজ্যকর অবস্থা পরিবহনের ক্ষেত্রে চলছে। ওনারা বলেছিলেন যে ওনাদের ভাড়া বাড়াই দেওয়া হয়েছিল, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেটা ওনারা করেন নাই। এখন তো যেন যেন ব্যাপারে পরিবহন সেক্টরে এই কাজ এটা করার জন্য চেষ্টা করেছে, সমস্ত সেক্টর গুলোতে এই জায়গাগুলো করার জন্য চেষ্টা করা হচ্ছে, সবগুলো সেবাটা। এবং এটা খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে কিন্তু এখন ফরমাল যে খাতগুলো আছে, সেই খাতের ক্ষেত্রে সেবা খাতের পরিমাণ কিন্তু এই অন্যান্য অপরাধ খাতগুলোর থেকে অনেক সংখ্যার দিক থেকে বেশি হয়ে গেছে। এখানে বিরাট অংশের লোক এখানে কিন্তু কর্মজীবী হিসেবে আছে, তাদের প্রোটেকশনের জন্য কিন্তু আমাদের সরকারকে ভাবতে হবে। এবং সেই জন্য নিয়মগুলো, কতগুলো সংস্থা করা হচ্ছে, কিন্তু সংস্থাগুলোর বিধি বিধানগুলো করতে যদি এই যে ভোক্তা অধিকারের সংস্থা যিনি কর্মকর্তা বলছেন, ওনাদেরকে একটা সংস্থা গ্রহণ করে দিছে, কিন্তু এটার বিধিবিধান গুলো তৈরি করতে আজকে অনেক সময় চলে যাচ্ছে। কিন্তু ভোক্তাদের যে কিরকম ভোগান্তি, কি অবস্থা, শুধু ফোনের বেলায় হচ্ছে তো সেরকম না, এই যে আলু, চাল, ডাল, তেল, এমন কোন জিনিস নাই যেখানে ভোক্তারা কিন্তু মানে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে না। এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমি আমার শিক্ষা ক্ষেত্রেও বলতে পারি, শিক্ষার যারা সেবা নিতে আসে তারাও এইরকম জায়গায় কিন্তু বঞ্চিত হন। এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এগুলো, যে ছোট্ট একটা উদাহরণ দেয়, আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এই প্যান্ডেমিকের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য করতেছে, কিন্তু দেশের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, যেগুলো সরকার নিয়ন্ত্রিত ইউনিভার্সিটি, এগুলো করার জন্য কোনো সুযোগ কেন দেওয়া হয়েছে? ওদের টাকা আছে, ওরা টাকা দিয়ে জিনিসটাকে পাস করে নিয়ে গেল। কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা বসে থাকার অবস্থা দাঁড়াইছে। সুতরাং এইসব বিষয়গুলো বিবেচনা রেখে আইনের প্রতি সকলকে শ্রদ্ধা রেখে যেন চলে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে। এবং আইন যখন করা হয় দ্রুততার সাথে সেটা বাস্তবায়নের জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং যাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তারা সেটা যদি যথাযথভাবে পালন না করেন, তাহলে এই সংকটগুলো আমাদের আরো বাড়তে থাকবে। তাই একজন ভোক্তা হিসেবে আমি তো সব ধরনের বিষয়ের ভোক্তা, আমি বাজারে যখন যখন এক ধরনের ভোক্তা, পরিবহন সেক্টরে যখন যাই তখন এক ধরনের ভোক্তা, ফোনের জন্য যখন যাই তখন এক ধরনের ভোক্তা। সুতরাং ভোক্তা হিসেবে আমি সব জায়গায় কিন্তু এই দুর্বলতার কারণে আমি কিন্তু বঞ্চিত হচ্ছি। সুতরাং আমাদেরকে এই জায়গাগুলোর ক্ষেত্রে যেসব সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো আমাদেরকে কিন্তু কাজকর্ম করার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। সুতরাং আমাকে আলোচনায় আনার জন্য আমি এটা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে যাদেরকে বেআইনি ভাবে ছাঁটাই করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রাখার জন্য সরকারের যে সংস্থাগুলো হস্তক্ষেপ করতে পারে তাদের হস্তক্ষেপ প্রত্যাশা করতেছি। এবং শ্রমিক আন্দোলনের সাথে যেসব সংগঠনগুলো জড়িত তাদেরকেও আমি এই বিষয়ে আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি কিন্তু আপনাদের কাছ থেকে বিনীতভাবে ছুটি চাই, আমি আসলে শারীরিকভাবে বেশি। আমরা জানি আপনি প্রায় 15-20 দিন যাবত কোভিড আক্রান্ত, আমরা দ্রুত সুস্থতা কামনা করি আপনার। ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর। আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের কথা শুনতেছিলেন মাসুদ করিম ভাই। মাসুদ করিম ভাইয়ের কাছে একটু যেতে চাই। মাসুদ করিম ভাই, আপনি জানেন যে আমাদের দেশে
17 কোটি মানুষ, কিন্তু আমাদের প্রায় 19 কোটি সম্ভবত মোবাইল গ্রাহক। হ্যাঁ, কম বেশি হতে পারে, বা 17 কোটি মোবাইল গ্রাহক। এই যে 17 কোটি মোবাইল গ্রাহক আছে, আপনারা তো সংবাদ মাধ্যমে সংবাদ নিয়ে কাজ করেন, এর মাঝখানে নিশ্চয়ই আপনারা বিভিন্ন সময়ে বা আপনারা কাজ করতে গিয়েও কিছু ভোগান্তিতে পড়েন। আপনার এরকম আপনার ব্যক্তি অভিজ্ঞতা বা আপনার প্রতিষ্ঠানের অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ সাখাওয়াত। আমি তো এতক্ষণ এই আলোচনাটা বেশ ভালোভাবে শুনেছি এবং অত্যন্ত মূল্যবান বক্তব্য সবাই রেখেছে। বিশেষ করে আমার বন্ধু যারা মঞ্জু মোর্শেদ শাহরিয়ার, ওনার বক্তব্যগুলি তো অত্যন্ত মূল্যবান, যেগুলি উনি ওনার ইয়ের থেকে বললেন, অভিজ্ঞতা থেকে এবং ওনার অবস্থান থেকে বললেন। সবাই মূল্যবান বক্তব্য রেখেছে। আমি দুই একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, বা এই সমস্ত অভিজ্ঞতা আপনার আমার সবারই আছে। এইগুলি যদি হয়, আমি প্রায় 25-30 বছর ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত। তো ওই সময়ে আমি তো যখন শুরুর দিকে আমাকে সবচেয়ে যে জিনিসটা পীড়া দিত, যে হঠাৎ করে আমি শুনি যে আমার পাশের চেয়ারের লোকের চাকরি। সাংবাদিকতার মধ্যে সাখাওয়াত খুব ভালো জানে এটা একটা বিরাট অনিশ্চয়তার জায়গা। সারা রাত কাজ করে গেলেন, সকালবেলা উঠে চাকরি। এবং আমি অবশ্যই কখনো চাকরিচ্যুতির শিকার হইনি আমার লাইফে, কিন্তু আমার পাশের লোকটা যখন চাকরি চলে যায় তখন কিন্তু আমি খুব টেনশন করি এবং আমার মন খুব খারাপ হয়ে যায়। এই জিনিসগুলিতে অভ্যস্ত ছিলাম না। এই জিনিস আমাকে খুব পীড়া দিত। আমি জিনিসগুলো দেখতে দেখতে এবং এমন একটা পর্যায়ে দেখেছি যে কখনো কখনো আমি কোনো প্রতিষ্ঠানে হয়তো একটু মানে এক্সিকিউটিভ টাইপের পদে যখন চাকরি করি, সেখান থেকে বলাও হয়েছে যে এই চাকরি করতে হবে, এই করতে হবে। এই সমস্ত গিলের সঙ্গে কিন্তু আমি খুব পরিচিত। এই জিনিসটা কেন করা হয়েছে, আমি অনেকেই কেউ কেউ বলে যে মানে ওনাদের দিক থেকে বা বিভিন্ন দিক থেকে, যেটা যারা এমপ্লয়ার তারা বলে যে ডিসিপ্লিন মানে না। দ্বিতীয় কথা হলো যে খরচ বেশি হয়ে গেছে। তৃতীয় কথা যেটা ওনারা বলে না, কিন্তু আসলে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, মানে আমি সংবাদপত্রের কথাটা বলছি, মিডিয়ার কথাটা বলছি, আসল জিনিসটা হইল যে এখানে এমপ্লয়াররা এক ধরনের ডিভাইড এন্ড রুল সৃষ্টি করে। এখানে নানা রকম গ্রুপ সৃষ্টি করে, এক গ্রুপ থেকে আরেক গ্রুপের খোঁজ খবর নেয় এবং নেওয়ার মধ্যে দেখা যাচ্ছে যে ভুল তথ্য তাদের কানে যায়। তারা সেটার ভিত্তিতে লোক ছাঁটাই করে এবং ছাঁটাই করার ফলে সেই জায়গায় কিন্তু স্থায়ীভাবে ছাঁটাই মানে এই না যে তারা একেবারে অর্থ মানে চালাইতে পারছে না প্রতিষ্ঠানটা, তারা কিন্তু আবার নতুন লোক নিয়োগও দিচ্ছে। এইভাবে একটা প্রতিষ্ঠান কিন্তু ধীরে ধীরে অস্থির হয়ে যাচ্ছে এবং যেই লোকটা এখানে কাজ করতেন ওনার পরিবার পরিজন নিয়ে একটা রাস্তায় পড়ে যাচ্ছে, অসহায় অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। এই ধরনের অভিজ্ঞতা আমাদের প্রতিনিয়ত আছে। আমি মনে করি যে শুধু সংবাদপত্র না, অন্যান্য জায়গাতেও আছে। এবং লেটেস্ট যেটা আজকে আমরা আলোচনা করলাম যে গ্রামীণ ফোনের লোকগুলি ওনারা ছাঁটাইয়ের শিকার হয়েছে। একটা জিনিস যে এই যে এটা কিন্তু সিরিয়াস প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করে। আপনারা কেউ পড়েছেন কিনা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়া চীন বইটা? আমি বইটা কিন্তু পড়েছি এবং ওই বইটাতে মাও সেতুং এর সময় যে কিভাবে চাইনিজরা তাদের কর্মীদের কর্মসংস্থান, তাদের বাসস্থান ব্যবস্থা করে দিয়েছে এবং কর্মীরা এবং মালিকরা মিলে ওয়েলফেয়ারের মধ্যে কি পরিমাণ প্রোডাকশন সেখানে হয়েছে, সেই জায়গাটায় কিন্তু আমরা এখন আর যেতে পারছি। এখন দেখা যাচ্ছে যে যার সাথে শত্রুতা আছে সে কাজ করে না, সে খারাপ লোক, এইভাবে বলে এইভাবে তার চাকরিচ্যুতি একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং এটা আর থার্ড যেটা আমি বলতে চাই যে রিসেন্ট যে ঘটনাগুলি ঘটছে, প্যান্ডেমিক মহামারীর কারণে গোটা বিশ্বে এই জিনিসটা হচ্ছে যে ইনকাম কমে গেছে, লোক ছাঁটাই। আজকে বাংলাদেশেও হচ্ছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হচ্ছে। আমাদের মিডিয়াতে সাখাওয়াত খুব ভালো জানে যে বহু প্রতিষ্ঠান বহু কর্মী ছাঁটাই করে। কারণটা কি কারণে তারা ছাঁটাই করেছেন? যে এটা রেভিনিউটা কমে গেছে, এটা হলো প্রধান কারণ তারা যেটা বলছে। আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি উদাহরণস্বরূপ, আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে আমরা যুগান্তর থেকে কোনো লোক ছাঁটাই এখন পর্যন্ত করি নাই, যদিও বড় বড় অনেক কাগজ অনেক মিডিয়া ছাঁটাই করছে।
আমাদের রেভিনিউ কোথায় নেমেছে? আমি আপনাকে বলি যে ঘোরতর প্যান্ডেমিক সময় যখন প্রায় 1/3 নেমেছে। হ্যাঁ, তো আমরা এটা চিন্তা করলাম যেটা হাউ টু ম্যানেজ। এই ক্ষেত্রে তো আর মালিকরা সেভাবে কন্টিনিউয়াস লোকসান দিয়া বা ভর্তুকি দেয়া কোনো প্রতিষ্ঠানই কেউ চালায় না। আমরা করলাম কি, অন্যান্য দিক থেকে খরচটা লিমিটেড করার চেষ্টা করলাম। আমরা করলাম কি, যে লোকটা তার ক্যারিয়ারের জন্য অন্য জায়গায় চলে গেলেন ভালো পদ পেয়ে, সেই জায়গায় রিপ্লেস না করে আমরা আমাদের কাজটাকে দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিলাম। এটা আমাদের সম্পাদক মহোদয়ের একটা বিরাট অভিজ্ঞতা এবং পরামর্শে আমরা সেটা করেছি, এবং সেই জন্য আল্লাহর রহমতে এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এখনো কোনো ছাঁটাই হয় নাই, অনেক প্রতিষ্ঠানে হয়েছে। আমরা এই জিনিসটার প্রধানই যখন একটা লোকসানে পড়ে যায়, প্রধানতম অস্ত্র হলো লোক ছাঁটাই করে দেওয়া। এই জিনিসটা কিন্তু ঠিক না। আমরা যেটা মিডিয়া থেকে বা সাংবাদিকদের থেকে বলতে চাচ্ছি যে আমাদের রেভিনিউটা প্রাইভেট সেক্টরের বিজ্ঞাপনটা, যেহেতু একটা লকডাউন ছিল, ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, বিজ্ঞাপনটা কমে গেছে, বিজ্ঞাপনই হলো রেভিনিউ খাত। তো সেই জায়গায় আমরা যেটা বলছিলাম যে সরকারের কাছে যে সমস্ত বিজ্ঞাপনগুলির বিল পাওনা আছে সেইগুলি দিলেও তো অনেকটা কাভার হয়ে যায়। আর এরকম নানা রকম পদক্ষেপ কিন্তু নেওয়া যায়, কিন্তু সেই জায়গায় না গিয়ে সরাসরি লোকগুলি ছাঁটাই করে দেওয়া, যে সময়টা সবচেয়ে বিপদের সময়, এবং এতে করে একটা দীর্ঘশ্বাস, এতে করে একটা অস্থিরতার সৃষ্টি হয়। এই যে জিনিসগুলি হচ্ছে আমাদের সমাজে, আমাদের সামনে, তার প্রতিকার কি? আইনি প্রতিকার। এখন যদি কর্মীরা আদালতে যায় তাহলে কি হয়? প্রত্যেকটা কর্পোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি বা যে সমস্ত কোম্পানিগুলি, যে সমস্ত মানে এন্টারপ্রাইজ গুলি আছে সমাজে, এইগুলির আবার একটা নিজস্ব ফান্ড থাকে, এগুলি আইনি লড়াই করার জন্য নিজস্ব লোকবল থাকে, যে ছাঁটাই করলে যে যারা আদালতে যাবে তারা যাতে বেনিফিটটা না পায়, সেইটার জন্য কোর্টে যাতে স্টে অর্ডার করানো যায়, সেই জন্য লিগেল যত রকম অর্থ ঢালা দরকার সে অর্থটা ঢেলে থাকে। এবং এতে করে দেখা যায় দীর্ঘায়িত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, এবং সে একটা পর্যায়ে লোকটা মারা গেলেও সে কিন্তু তার এই যে পাওনার ন্যায্য সেটা পাবে। এবং এই ব্যবস্থা আরেকটা হচ্ছে যে এখন লোক ছাঁটাই করে কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হচ্ছে, বা নতুন যে লোকটা আসছে সেই কোয়ালিটিটা মেনটেন করা হচ্ছে না। ভোক্তাদের যদি অধিকার বলেন, ভোক্তাদের কোনো অধিকারই নেই। আজকে যে জিনিসটা দেওয়া হচ্ছে, জিনিসপত্রের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। জিনিসপত্রের ধরেন যে 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 সমস্ত কমোডিটি প্রোডাক্ট গুলির দাম রিসেন্ট বাড়লো, অনেকগুলি সাপ্লাই মানে অনেকগুলির মানে প্রোডাকশনে মানে চাহিদার সাথে কোনো অসঙ্গতি নেই। অসঙ্গতিটা হলো ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপনায়, সেখানে সিন্ডিকেট মানে এন্টার করে ফেলছে। এই যে ব্যাপারগুলি ঘটছে, এটা কিন্তু আমরা অন্যান্য দেশে কিন্তু কম দেখি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আমি দেখছি যে একটা দোকানে কেউ কোনো ভেজাল দিচ্ছে না। কেন দিচ্ছে না? এটা একটা ফুললি সিল হয়ে যাবে চিরদিনের জন্য যদি সে এটা দেয়। সুতরাং ভেরি কোয়ালিটি কন্ট্রোল। আমার এনে কয়টা কোয়ালিটি, ভেজাল ভেজাল ভেজাল। তো সেই ভেজালের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তার প্রভাবশালী মহল আছে, মানে তারা ক্ষমতাসীন লোকের সাথে দাপটে লোক, মানে যেগুলি চোর তাদের সাথে দাপটটা বেশি। এই যে সোসাইটিটা, পুরা সোসাইটিটা এত বেশি মানে নেগেটিভিটিতে ভরে গেছে, যেখানে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষকে ভোক্তার তার অধিকার দেওয়া, একজন কর্মীকে তার পাওনা দেওয়া, এবং কর্মী যখন তার কর্মক্ষমতা হারাবেন তার পেনশন দেওয়া, এই সমস্ত কিছুতেই পদে পদে অনিয়ম হচ্ছে, এবং এই অনিয়মগুলি দূর করার জন্য সরকারি ব্যবস্থাপনা সীমিত, সরকারের লোকবল সীমিত। আজকে শাহরিয়ার সাহেব বলুক আর না বলুক তার অবস্থান থেকে, তার এমন কোনো ক্যাপাসিটি নাই যে এই সোসাইটিটাকে উনি সমানভাবে মানে কারেকশন করতে পারেন। সেই জন্য আমি আমাদের সবাইকে বলবো, একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া, জনগণকে সম্পৃক্ত করা ছাড়া, এবং এখানে আমি শুধু বলবো না যে শুধু কর্মীর অধিকার, আমি বলবো এমপ্লয়ারও যাতে লোকসানে না পড়ে, মানে যে প্রতিষ্ঠানগুলির যিনি মালিক তাকে মানে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এনশিওর করার জন্য যে ধরনের ফ্যাসিলিটেটর ভূমিকা পালন করা দরকার, সেই জায়গাটায় সরকারকেও আগে আসতে হবে। আজকে মোবাইল ফোনে যে বলতেছেন গ্রাহক সেবা আমরা পাচ্ছি না, এই যে
টেকনিক্যালি তারা যে রকম মানে গ্রাহককে অজান্তে নানাভাবে মানে ঠকাচ্ছে বা যে কথাটা প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না, সেই জায়গাটা ধরার কোনো ব্যবস্থাপনা, মেকানিজম, কারিগরি বা লোকবল বা অন্যান্য সামর্থ্য বা সক্ষমতা সেই সমস্ত অথরিটি গুলির আছে কিনা, সেই জায়গায় কিন্তু আমাদের যেতে হবে। আমি বলছি না যে আজকে রাত আজকে আমরা বক্তৃতা করতে কালকে সকালে উঠে ওয়ান ফাইন মর্নিং খুব সুন্দর একটা সোসাইটি আমরা স্বপ্নের মাধ্যমে পেয়ে যাব, সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। সেই জন্যই তো আমরা আলাপ আলোচনা করছি আজকে ফেসবুকের মাধ্যমে বা এই যে একটা ডিসকাশন করছি। আমরা একটা সামাজিক আন্দোলন যদি গড়ে তুলতে পারি, জনগণকে যদি আমরা একটা সম্পৃক্ত করতে পারি এবং সোচ্চার করতে পারি এবং জনগণকে যদি সচেতন করতে পারি, নট অনলি অনেক মালিকরা সচেতন না, সে মালিকরা খালি দোষ দিব মালিকরা সেই জায়গায় যদি আমরা একটা সামাজিক আন্দোলন ছাড়া, আমি এই অবস্থা থেকে মানে একটা স্বচ্ছ সোসাইটি গড়ে তোলা ছাড়া, একটা জবাবদিহিতামূলক সোসাইটি গড়ে তোলা ছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো আশা আমি দেখি না। আমি আগামী দিনগুলিতে আরো বেশি অস্বচ্ছ এবং খারাপ জিনিস সামনে দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমরা মনে করি একটা সম্মিলিত কোঅর্ডিনেটেড সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে আমরা আমাদের দেশটাকে যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আমাদের আপনি সুন্দর আলোচনা করছিলেন। আমরা আশা করি যে সামনে আপনি আরো কথা বলবেন এই বিষয়ে। আমার কাছে আপনার এই প্রশ্ন থেকে একটা শাহরিয়ারের কাছে একটা প্রশ্ন করার ইচ্ছা যাচ্ছে। মহিউদ্দিন আহমেদ ভাই, আপনার কাছে একটু পরেই আমি আসবো। এই যে আমাদের দেশে যে মোবাইল কোম্পানিগুলোর কথা আমরা দেখি বা শুনি, আমাদের কাছে একটা তথ্য আছে সেরকম যে গত বছর বিটিআরসিতে 5,434টা অভিযোগ জমা করেছিল শুধু গ্রামীণ ফোনের বিরুদ্ধে। মানে গত বছর বিটিআরসিতে 534টা অভিযোগ জমা করেছিল বিভিন্ন অপারেটরের বিরুদ্ধে, এর মাঝখানে শুধু গ্রামীণ ফোনের অভিযোগ ছিল 2,000। হ্যাঁ, আমরা যতদূর জানি যে ভোক্তা অধিকারে এখনো জমা পড়ে আছে 17,000 অভিযোগ। তৃতীয় পক্ষের স্বল্প খরচে অদক্ষ ব্যক্তিদের দিয়ে গ্রাহক সেবা দিলে আমার ধারণা যে এরকম হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমার কাছে আরেকটা তথ্য এরকম যে 13 মাসে 222টা কল ড্রপ হয়েছে। এই যে মানুষের গ্রাহকের ভোগান্তি গুলো, মানে এটা আপনাদের কাছে কিভাবে পৌঁছতে পারে এই গ্রাহকরা? কিংবা এই যে আমার কাছে আমি একটা তথ্য যদি আমি ভুল না করি, শাহরিয়ার ভাই এটা আমাকে ক্লিয়ার করবেন, সেটা হলো যে যদি কোনো অপারেটর বা কোনো কোম্পানি এই ধরনের অপরাধ মানে এই যে থার্ড পক্ষ দিয়ে কাজ করাতে গিয়ে যে আমরা যে গ্রামীণ ফোনে বা বিভিন্ন কোম্পানিতে 18টা পয়েন্ট আমাদের তথ্য দিয়ে থাকি, এই তথ্যগুলো অনেক সময় যে ছোটখাটো যারা কাজ করেন তারা অনেক সময় এই তথ্যগুলো দিয়ে দেন। এইসব ক্ষেত্রে আমরা যতদূর জানি যে এই প্রতিষ্ঠানগুলোকে প্রায় 300 কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। আপনি আমি খুব কম জানি, এই ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার করতেন বা এই অভিযোগের প্রেক্ষাপটে আমরা মানে আপনারা কি করতে পারেন। জি, ধন্যবাদ। প্রথমে একটি কথা বলে নিই যে সেলফ রেসপেক্ট বলে একটি বিষয় আছে। এটি যেমন ব্যক্তির তার নিজের জীবনের জন্য প্রয়োজন এবং এটি যে কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য প্রয়োজন। আমরা একটা বিষয় দেখি বাংলাদেশে যেটি হচ্ছে, আমাদের মানে অনেক ক্ষেত্রে কিন্তু পেশাদারিত্বের অভাব আছে। পেশাদারিত্বের অভাবের কারণে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি যেভাবে দেওয়া উচিত সেভাবে না দিয়ে আমরা অন্যভাবে চিন্তা করছি। তো এই প্রথমেই বলেছিলাম যে আজকে একটা অপারেটরের কোনো একটি অপারেটর যদি মোবাইল অপারেটরে কেউ একজন থাকতেন তাহলে আর একটু ভালো হতো। যেহেতু তারা নেই, আমি এখানে একটু এভাবে বলি যে যে কোনো প্রতিষ্ঠানে যখন একজন কর্মী নেবেন কিছু টার্মস কন্ডিশন থাকে। তো সাম্প্রতিককালে আমি দেখেছি একটা বাংলাদেশের মোবাইল অপারেটর নয়, অন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত একজন ব্যক্তি, উনি প্রায় 20 বছরের অধিক ওই প্রতিষ্ঠানে চাকরি করেছিলেন, একটা ম্যানেজারিয়াল পোস্টে ছিলেন, ভালো করছিলেন, এবং হঠাৎ করে একদিন দেখেন ওনাকে টার্মিনেট করা হচ্ছে। এবং হঠাৎ করে ওনার যে মানে মানসিক অবস্থা, অফিসে যখন আসলেন একটা মাঝ বয়সের ব্যক্তি, যখন তার চোখে পানি বা বিভিন্ন নিয়ে একটা প্রতিষ্ঠানে অনেকদিন চাকরি করলে সবার কিছু ব্যক্তিগত সুখানুভূতি তৈরি হয়, তাদের পরিবারও কিন্তু জড়িয়ে যায় যখন যে প্রতিষ্ঠান থাকে। তা আমাদের দেশের এই জায়গাটা একটা ঘাটতি আছে, সেটা বহুজাতিক কোম্পানি বলি আমাদের দেশীয় কোম্পানি বলি, আমরা কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের একেবারে প্রফেশনালিজমের বড় ধরনের একটা ঘাটতি আছে। আমরা প্রতিষ্ঠানের দিকটা চিন্তা করি। আমরা একটু আগে দেখেছেন যে আমাদের যে মাসুদ করিম ভাই যেটি বলেছেন যে তাদের পত্রিকার
যে তথ্যটা তারা দিয়েছেন, কাউকে ছাঁটাই করা হয়নি। তো এগুলো কিন্তু একটা দেখার, ইংরেজিতে দুটো ওয়ার্ড আছে, লুক আর সি। তো সির দিকে না গিয়ে আমরা এই, যেমন তাদের ক্ষেত্রে সির কাজটা হয়েছে, লুকের কাজটা হয়নি। আবার এমপ্যাথি এবং সিম্প্যাথি দুটো ওয়ার্ড আছে, তা আমরা এম্পাথাইজড হতে পারি না। এটা মোস্টলি আমাদের অভাব আছে। আমি বারবার বলি, একটা দেখুন, আমি আরেকটি প্রবাদ বলি যে অসারে তর্জন গর্জন সার। আমরা অনেকেই অনেক কথা বলবো, অনেক ইয়ে করব, কিন্তু জায়গা মতো যদি এই বিষয়গুলা না আসে, ধরুন আমরা যদি আজকে গ্রাহক পণ্যের যদি এমন একটি যে কোনো গ্রুপ থাকে, একটু আগে যেটি বলা হয়েছিল, একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা, আজকে সেই রিটে যদি কোনো একটা গ্রুপ যদি সেখানে লবিস্টের মতো যদি কাজ করতো, এটি কিন্তু শক্তভাবে দাঁড়িয়ে যেত। কারণ আমরা যেমন সরকারি যে অফিসে আছি, তারপরেও ধরেন আমিও তো একজন সিটিজেন, দিন শেষে আমিও তো বাজার করে আনতে হয়, আমি একজন ভোক্তা। তো এখানে একটা একটু অপ্রাসঙ্গিক একটা বিষয় বলে রাখি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর যে নির্দেশনা, সচিব মহোদয় এবার সামনের দিনের জন্য যে একটা বিষয় করেছেন, যে আমাদের নিত্য পণ্যগুলোর জন্য আমাদের একটা ক্যালেন্ডার করা হচ্ছে। পেঁয়াজেরটা হয়ে গেছে, আমার দেশি উৎপাদন কত, মানে আমার ডিমান্ড কত, ডিমান্ডের প্রেক্ষিতে উৎপাদন কত হয়েছে, আমার ঘাটতি কত থাকে, আমরা যাতে বাইরে থেকে এগুলো এনে মানে সাপ্লাই চেইনটাকে, গভর্নমেন্ট তো আর ওপেন মার্কেট ইকোনমিতে সরাসরি হস্তক্ষেপ করে না, কিন্তু মার্কেটকে যেন কেউ অসাধু পন্থায় কাজ না করতে পারে। এবং আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ দেখবেন আপনারা কয়েকটি পণ্যে একটা স্থিতিশীলতার পর্যায়ে আসবে। একইভাবে আমিও চাইবো যে আমাদের যারা গ্রাহক আছেন, যারা যে পরিবারে, অনেকগুলো পরিবারে কান্না হচ্ছে এবং কোন আঙ্গিকে করেছেন, এই যে একই কথা আবার বলছি, যে তাদের পক্ষ থেকে একজন থাকলে কি কি টার্মস এন্ড কন্ডিশনে সেগুলো আসতো। এবং আমরা জোর দিয়ে এতটুকু বলতে পারি, আমাদের, আপনারা জানেন ভোক্তা অধিদপ্তরে আমরা যে অল্প গুটি কয়েক লোক, আমাদের কাজের ভলিউম কিন্তু অনেক। তারপর আমরা যখন কাজগুলো করেছি, যেহেতু মাননীয় আদালতে এটি বর্তমানে বিচারাধীন দেন, এটি আমাদের বলার সমীচীন না, কিন্তু আমাদের কি অবস্থান, আমরা অভিযোগগুলো কিন্তু, কেউ অভিযোগ দায়ের করলে এগুলো কিন্তু আমরা সব নিয়ে নিচ্ছি, এবং এটি আলাদাভাবে রাখা হচ্ছে। একটা সময় এটি কিন্তু যদি আমরা আদালতের যে আদেশের পরে যদি দেখা যায় যে এগুলো আমরা শুনে নিতে পারবো, তখন এগুলো শুনানি নেওয়া হবে। আরেকটা বিষয় বলি, যে দাপ্তরিক কিছু বিষয় ধরুন, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, যে সেই প্রতিষ্ঠান যখন একজনকে নিয়োগ করবেন, হঠাৎ করে মানে প্রাইভেট জব বলেই ছেড়ে দিতে হবে, বা যে কোনো সময়, এটা তো দাস প্রথা নয়। আমি আবার বলছি, সেই দাস যুগ না এখন, আমরা কিন্তু দাসত্ব থেকে বেরিয়ে আসছি। তো আমাদের সবকিছু নিয়ে আমাদের কোনটা সঠিক, আবার অনেকে আছে তাদের অদক্ষতাও থাকে, কিছু কিছু মানুষের অদক্ষতার জন্য কিন্তু টার্মিনেটেড হয় তারা। তো সবকিছু মিলিয়ে এটি আসলে সবকিছু যখন মানে কাজ করা হবে, তখন কিন্তু এগুলো নিয়ে আরো একটা বডি থাকবে। আর আপনারা জরিমানার কথা যেটি বলেছেন, আপনারা দেখেছেন ভোক্তা আইন সম্পর্কে এখন সবাই জানেন একটু বেশি, যেহেতু ব্যবসায়ী এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে আমাদের কাজ। এবং আমরা সবসময় ফিল করি ব্যবসায়ীরা চোর ডাকাত না, তারা সমাজের সম্মানিত ব্যক্তি। সেজন্য আইনের বিষয়গুলা এখানে একটু মানে যে জরিমানার বিষয়টা, দুঃখিত, জরিমানার বিষয়টা সীমিত। কিন্তু আমরা একটা কাজ করি, আপনারা দেখবেন যে এটি একটা মেসেজ, যে যেসব প্রতিষ্ঠানে অবৈধ বা বড় ধরনের অনিয়ম, আমরা সেগুলো এখন কিন্তু আস্তে আস্তে বন্ধ করছি। 1 মাসের জন্য বন্ধ করা হয়েছে, 15 দিনের জন্য বন্ধ করা হচ্ছে, এটি পর্যায়ক্রমে চাপ সৃষ্টি করা হচ্ছে। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ভেজাল দুর্নীতি, সেটি যে ক্ষেত্রে হোক, স্পষ্ট নির্দেশনা তার রয়েছে, এবং আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা কিন্তু সেই নির্দেশনা আলোকে কাজ করি। সেই ভেজাল বা দুর্নীতি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে হোক না কেন, যেটি ভোক্তা আইনে আমরা রিসিভ করতে পারি, আমরা শুনে নিতে পারি, আমরা সবাইকে স্বাগত জানাই। এবং আমি নিজেও সবাইকে বলি, যেদিন সিটিজেন হিসেবে আমি আমার অধিকারটুকু ভোগ করব, সেদিন আমি মনে করব যে যে আমি একটি সার্থক দেশের নাগরিক। এই জন্য আমরা বলবো একটা সামাজিক আন্দোলন প্রয়োজন আছে এটি। এবং আমরা আমাদের অধিদপ্তর থেকে আমরা কিন্তু উদ্বুদ্ধ করার চেষ্টা করি, এবং আমাদের ডিজি স্যারও বলে থাকেন, আমাদের এটি শুধু ভোক্তা বান্ধব না, ব্যবসায়ী বান্ধব হবে। ব্যবসায়ী বান্ধব কোন অর্থে, যে ব্যবসায়ীগণ ভোক্তাদের অধিকারটা বজায় রাখার জন্য তারা নিজেরা কাজ করবেন, এবং সেই জন্য তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করি। এখন এই যে বিষয়গুলো আছে, এটি সকল মোবাইল অপারেটর কোম্পানিগুলো যারা যারা তারা তো তাদের একটা লুক নিয়ে থাকেন। তো সেখানে আমাদের আশা থাকবে যে একটা প্রফেশনালিজম থাকতে হবে। আবার অদক্ষতার কারণে টার্মিনেট করা যাবে না, যদি টার্মস কন্ডিশন এই নিয়ে ঢুকে। সরকারি যেমন আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমার যদি অদক্ষতা বা অনিয়ম, বা আমি যদি সরকারি আইনের বিচ্যুতি ঘটিয়ে কাজ করি, আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এই সবগুলো মিলিয়ে আসলে আমাদের এমন ভাবে করতে হবে
আমাদের একটি পরিবারে যেন কষ্ট না থাকে, কান্না না থাকে, কারণ সবার জীবনে একটা স্বপ্ন থাকে। প্রতিষ্ঠানগুলোর সাথে অনেকগুলো পরিবারে তাদের যে ঘরে বাচ্চারা আছে তারাও কিন্তু এটা প্রাউড ফিল করে যে আমার একজন বন্ধু ছিলেন, আমি আপনাদের বলি, উনি যেমন যে একটি মোবাইল অপারেটর কোম্পানিতে আমরা একসাথে পড়ালেখা করেছিলাম, বর্তমানে শেষ হয়েছে, চাকরি ছেড়েছে, কিন্তু আমি দেখেছি ওই অপারেটরের সাথে যে মানে তার যেই ফ্যামিলির যেই একটা ভালোবাসা, আমি মাঝে মাঝে অবাক হই। তো এই ভালোবাসাটুকু যদি প্রতিষ্ঠানগুলো একটু একটু দেখা উচিত বলে আমি মনে করি। তাদের আলাদা একটা যে কিছু করা উচিত, এটাকে কি বলা হয়, তারা মাঝে মাঝে একটু রিসার্চও করা উচিত এই বিষয়গুলো নিয়ে। এগুলো করলে আমরা চাই যে একটা ভালো দিক, মানে ঝগড়া বিবাদ না করে সবসময় একটা মানে বোঝাপড়ার মাধ্যমে, একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা সুন্দর কিছু নিয়ে আসা। আর আমরা যদি চাই, ওই যে একটা কবিতা আছে না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, আমরা যদি না চাই তাহলে সকাল আসবে না। এই সবাইকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলে অধিকার কেউ কাউকে দেয় না, এই ক্ষেত্রে অধিকার আদায় করে নিতে হবে, এটি কিন্তু বজায় রাখতে হবে। জি, ধন্যবাদ মঞ্জুর সাহেব। আমরা আপনার কাছে আবার আসবো, কারণ আপনার কাছে অসংখ্য প্রশ্ন অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে যেতে চাই। মহিউদ্দিন আহমেদ, আপনারা তো এই যে গ্রাহকদের নিয়ে কাজ করেন, আপনি গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি। এই যে আমি যদি একটু তাকাই যে বর্তমানে মোবাইল কোম্পানির মধ্যে যে গ্রামীণ ফোন ১ নাম্বার, আমরা বলি যে ১ নাম্বার নেটওয়ার্ক ছিল গ্রামীণ, হ্যাঁ, যে কিন্তু বর্তমানে দেখেন গ্রামীণেই কথা অনেক সময় অস্পষ্ট, আবার কল ড্রপ হচ্ছে, আবার কাস্টমার কেয়ার যে সেবা পাওয়া যাচ্ছে না। এই যে এই সমস্যাগুলো আপনারা কি ধরনের, মানে কিরকম সমস্যায় পড়েন? আপনার তো সভাপতি হিসেবে যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে বেশ আরে এবং মাসুদ ভাই আরো কথা বলতে। জি জি, ধন্যবাদ। আমি তার আগে আপনার এই প্রশ্নের আগে আমি কয়েকটা জিনিস একটু সংশোধন করে দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে সক্রিয় সিমের সংখ্যা কিন্তু 16,75,00,000। 16,75,00,000, এবং আপনি বলতে পারেন দেশের জনসংখ্যা যদি 17 কোটি হোক বা 18 কোটি হোক, প্রত্যেকটি পরিবারেই টেলিকমের মুঠোফোনের ব্যবহারকারী, সেই হিসেবে আপনি বলতে পারেন। কিন্তু আমাদের সক্রিয় সিমের সংখ্যা হচ্ছে 16,75,00,000। এটি একটি জিনিস। আরেকটি বিষয় বলি, অধ্যাপক জাহাঙ্গীর সাহেব একটি কথা বলেছিলেন যে শ্রমিকদের স্বার্থ যেমন প্রতিষ্ঠানকে দেখতে হবে, আবার শ্রমিকদেরকেও প্রতিষ্ঠানের স্বার্থ দেখতে হবে। অবশ্যই কথাটি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই করোনা প্যান্ডামিকের মধ্যে বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব প্রতিষ্ঠানই কিন্তু লোকসানে ছিল এবং অনেক প্রতিষ্ঠানই বন্ধ ছিল। কিন্তু যদি আপনি মোবাইল অপারেটরদের দিকে দেখেন, এই গ্রামীণ ফোনে কিন্তু ফার্স্ট মানে থার্ড তৃতীয় প্রান্তিকে যদি হিসাব করেন, তারা এই তৃতীয় প্রান্তিকে লাভ করেছিল কিন্তু প্রায় 900 কোটি টাকার উপর। তারা কিন্তু 900 কোটি টাকার উপরে প্রফিট করেছে। তার মানে তারা লোকসানে থাকার তো প্রশ্নই আসে না, তারা প্রফিট করেছে। সেই জায়গাটাতে আমি ওই জাহাঙ্গীর ভাইয়ের কথা বলি যে এই শ্রমিকরাই কিন্তু তাদেরকে এই প্রফিটের মুখ দেখিয়েছে গ্রামীণ ফোনকে, এতে নো ডাউট। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি যে কথা বললেন যে গ্রামীণ ফোনে যখন ইউজার কম ছিল তখন সেবার মান ভালো ছিল, এখন যখন গ্রাহক মানে বৃদ্ধি পেয়েছে সেই তার সাথে সাথে সেবার মানও কমেছে। এটার প্রধান কারণ হচ্ছে যে দেখেন আমাদের দেশে গ্রামীণ ফোন 1 মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় 22 লক্ষ গ্রাহককে সার্ভিস দিচ্ছে। অথচ এই প্রতিষ্ঠানের যে টেলিনর কোম্পানি, আপনি মালয়েশিয়াতে যদি দেখেন, সেখানে 1 কোটি গ্রাহকের বিপরীতে 1 মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে। তার পার্থক্যটা কতটুকু বুঝেন আপনি? এখানে মাত্র সেখানে ব্যবহার করে আপনার 33.75 মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করতেছে জিপি, অথচ সেখানে ব্যবহার করে 100 মেগাহার্টজ তরঙ্গ। তাহলে সেবাটা পাবেন কোথা থেকে? আরেকটি বিষয়, মাসুদ আমাদের বলেছেন, মাসুদ করিম ভাই একটি কথা বলেছেন যে এই যে মোবাইল ফোনে টাকা কেটে নেয় এবং এই কথাটি এসেছিল। আপনারা লক্ষ্য করবেন গত আগস্টে দুটি ভ্যাস অপারেটর, 100 ভ্যাস অপারেটর মানে ভ্যালু এডেড সার্ভিস যে অপারেটর, তাদেরকে নিয়োগ দিচ্ছে বিটিআরসি। এই অপারেটরের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। হঠাৎ করে তারা তাদেরকে লাইসেন্স দিলেন এবং তারা কি করলেন, এই মোবাইল গ্রামীণ ফোন অন্যান্য অপারেটরদের সাথে তারা কাজ করা শুরু করলেন। দুটি অপারেটরের গত আগস্টের তথ্য বিটিআরসি বের করলেন, সেখানে কি
একটি অপারেটর 43 লাখ টাকা গ্রাহকদের মেরে দিয়েছে। কিভাবে? গ্রাহকের অনুমতি ছাড়াই তারা সার্ভিস চালু করে দিয়েছে। কি? একটা নিউজ অ্যালার্ট আর একটা জালমুড়ি ওয়েব সিরিজ, এটা গ্রাহকের সংযুক্ত করে দিয়েছে। এর মাধ্যমে 43 লক্ষ টাকা ওই ব্যাস অপারেটর নিয়ে গেল। আর একটা পারপাল 30 লক্ষ টাকা নিয়ে গেল। এটা কি? সম্পূর্ণভাবে গ্রাহকের অনুমতি ছাড়া। কিন্তু আইনে বলা আছে গ্রাহক যদি অনুমতি না দেয় সেই সার্ভিস আপনি সংযুক্ত করতে পারেন না, কিন্তু তারা করে দিচ্ছেন। আপনি জনাব শাহরিয়ার ভাই একটি কথা বললেন, আমাদের যে 300 কোটি টাকার আপনার জরিমানার কথা বোধহয় বললেন আমাদের উপস্থাপক মহোদয়। সেটা হচ্ছে যে ভোক্তা আইনে যে শাস্তি আছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে কিন্তু 2001-এ তার চাইতে অধিক শাস্তির ব্যবস্থা আছে। কিরকম? 2001 টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে 56 ধারায় বলা আছে যদি গ্রাহকের সাথে প্রতারণা করে তার লাইসেন্স বাতিল হবে কিংবা তাকে 300 কোটি টাকা জরিমানা করা হবে। আজকে পর্যন্ত এই যে হাজার হাজার অভিযোগ, আজ পর্যন্ত একটা অভিযোগের ভিত্তিতে আপনারা দেখাতে পারবেন যে 300 কোটি টাকা জরিমানা করা হয়েছে? জরিমানা করা হয় নাই। আপনি মজার বিষয় লক্ষ্য করবেন, যখন গ্রামীণ ফোনের কাছে বিটিআরসি 12,000 কোটি টাকার মামলা নিয়ে হাইকোর্টে গেলেন, তখন সরকারের একজন সংসদ সদস্য জিপির পক্ষে দাঁড়ালেন সরকারের বিপক্ষ পার্টিতে। এর চেয়ে বিচিত্র বিষয় কি হতে পারে? যিনি বর্তমানে একজন মন্ত্রী পদ মর্যাদার ক্ষমতা নিয়ে বসে আছেন, তিনি জিপির একজন আইনজীবী, যিনি কিনা সরকারের বিপক্ষে লড়াই করেন। সরকারের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আপনি ব্যবহার করবেন, আবার আপনি আইনজীবী হিসেবে যে পার্টি আপনার বিপক্ষে, রাষ্ট্রের বিপক্ষে, তার পক্ষে দাঁড়াবেন। তাহলে আপনি ন্যায় বিচার কোথায় পাবেন? ন্যায় বিচার কার কাছে চাবেন? এই হলো আমাদের দেশের প্রেক্ষাপট। আপনার টেলিযোগাযোগে হাজারো সমস্যা রয়েছে। আমাদের নিয়ন্ত্রক সংস্থা, আমরা বারবার বলেছি, নিয়ন্ত্রক সংস্থা অনেক সামর্থ্যের ঘাটতি আছে। তারা গ্রাহকদের পক্ষে তারা কাজ করেন। হ্যাঁ, এই যে আপনার আমাদের ভোক্তা অধিদপ্তরের পরিচালক মহোদয় বলেছেন যে তারা কাজ করে। হ্যাঁ, অবশ্যই কাজ করে। কাজ না করলে জনগণ সুবিধা পায় কিভাবে? এবং উনি যেটা বলেছেন যে দেশের এই ডিজিটালাইজেশনের জন্য টেলিকম প্রতিষ্ঠানগুলি অবদান আছে, অবশ্যই আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু জনগণের যে বিনিয়োগ, জনগণের যে অর্থ ব্যয়, সেটা কিভাবে আপনার মূল্যায়ন করবেন? আমাদের দেশের চাইতে আমাদের অন্যান্য দেশে যদি আপনি সার্ভিস চিন্তা করেন, আমাদের দেশের গ্রাহকরা যে সার্ভিসটা পায়, যে অর্থ ব্যয় করে, আর সেখানে কি পরিমাণ অর্থ ব্যয় করে, তার চাইতে কত ভালো সার্ভিস পায়, সেটা কি আপনি করবেন না? সেটা তুলনা করবেন না? সেটাকে তুলনা করতে হবে। সেই আপনার 10 বছর আগে, 20 বছর আগে চিন্তা চেতনা এখন আর করা যাবে না। জনগণ অর্থ ব্যয় করতে চায়, তার বিনিময়ে ভালো সেবা চায়, কিন্তু সেই সেবার পরিমাণটা কি? আমাদের সাংবাদিক ভাই বলেছেন যে কল ড্রপের পরিমাণ। আমরা জানেন, আমরা মহামান্য হাইকোর্টে রিট কোর্ট পিটিশন করেছিলাম। হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে আপনি কল ড্রপ করতে পারবেন না। আপনার আইটিইউ এর আইন অনুযায়ী বলা আছে আপনি 2% এর উপরে কল ড্রপ করতে পারবেন না। কিন্তু বিটিআরসি দেখেন পর্যবেক্ষণে, সেখানে কল ড্রপের পরিমাণ কত? গ্রামীণ ফোনের কল ড্রপের পরিমাণ 3% এর উপর। অন্যান্য অপারেটরও তাই, টেলিটকের তো আরো অনেক বেশি। তাহলে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? বলা আছে কল ড্রপ হলে সঙ্গে সঙ্গে আপনাকে অর্থ ফেরত দিতে হবে। সেই কল ড্রপের টাকা ফেরত দেওয়া বন্ধ হয়েছে আজকে কয়েক বছর। তার জন্য ভোক্তা অধিদপ্তরের সে একটা বিষয় যে তারা মামলা নিচ্ছে কিন্তু নিষ্পত্তি করতে পারছে না। আবার তাদের সামর্থ্যেরও ঘাটতি আছে, আইনেরও বিধানেরও আবার দুর্বলতা রয়েছে। এটি অস্বীকার করার মতো কিছু নেই। আবার নিয়ন্ত্রক সংস্থা যে বসে আছে, তারা এত বেশি অপারেটর দিছে, এত বেশি অপারেটর নিয়োগ করেছেন যে তাদেরকে সব অপারেটরদের পর্যবেক্ষণ করা এবং করার মতো তাদেরও আর সামর্থ্য নাই। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা দেয়া না। তাদের মূল উদ্দেশ্য যেটা ছিল আইনগতভাবে কমিশনের সবসময় জনগণের পক্ষে থাকার জন্য। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে নিয়ন্ত্রক কমিশন এখন রেভিনিউ সংগ্রহকারী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা মূলত রেভিনিউ সংগ্রহ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা বারবার বললাম যে আপনার এখানে শ্রমিক ছাঁটাই অসন্তোষ যেটা চলছে
সেটা নিরসন করার জন্য অভিভাবক হিসেবে অন্তত আপনার দায়িত্ব পালন করেন। কারণ আমাদের ফোর্থ রেগুলেশনে আমরা যাচ্ছি, ইন্ডাস্ট্রি রেগুলেশনে যাচ্ছি, আমরা 5G তে যাচ্ছি। তাহলে এই যে আপনার 5G সরকার ঘোষণা করতেছে আপনার ভিশন 2021, আপনি কিভাবে কাকে দিয়ে আপনি 5G বাস্তবায়ন করবেন? আপনি সেই এই কম্পিউটার অপারেটর যে আপনার দোকানে কাজ করে তাকে দিয়ে কি 5G বাস্তবায়ন করবেন? এটা কি সরকার দেখছে না যে আমার 5G বাস্তবায়ন করতে হবে? তাহলে 5G বাস্তবায়ন করার জন্য আমার দরকার এক্সপার্ট ওয়ার্কার দরকার, আমার এক্সপার্ট টেকনোলজিস দরকার। সেখানে যদি আপনি ওই দোকানদারকে দিয়ে আপনি যে 5G তে যেতে চান, এটা আমার মাথায় ধরে না যে কিভাবে আপনি 5G বাস্তবায়ন করবেন। সরকারের আমার মনে হয় যে সরকারেরই উচিত, মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী যদি এই অনুষ্ঠান দেখে থাকেন তার কাছে আমি বিনীত অনুরোধ করবো, এমনকি আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা যদি মহোদয় যদি দেখে থাকেন তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো। কারণ হচ্ছে ইনফো 2 সরকার, 3 সরকার, 4 সরকার যাই বললেন না কেন, তাদেরকেও আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যে 5G বাস্তবায়ন করতে যাচ্ছেন, আপনারা যে কথায় কথা বলেন যে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রি রেগুলেশন করব, সেটা কিভাবে করবেন আপনাকে চিন্তা করতে হবে। সেটা কি আপনি ওই পানের দোকান, মুদির দোকানদার, ওই টেকনিক আপনার মোবাইল ঠিক করে সেই মিস্ত্রি দিয়ে করবেন, নাকি আপনি আমাদের দক্ষ কারিগর যারা আছে তাদেরকে দিয়ে করবেন? আপনি দেখেন আমাদের এই বিশ্ববিদ্যালয় করে যারা টেলকো নিয়ে পড়ছে, তারা অনেক স্টুডেন্টই আমাকে বলে যে আমাদের যে সিনিয়র ভাইরা আছেন তারাই তো চাকরি করতে পারতেছে না, তাদের ভবিষ্যতে অন্ধকার, আমি পাশ করে কোথায় যাব? তা যারা আমার গত 2 দিন যাবতে আমাদের যারা 3rd ইয়ার 4th ইয়ারে পড়ে সেই সমস্ত আমাদের ভলেন্টিয়ারও আছে যারা টেলিকম বিষয়ে পড়াশোনা করে, তারা আমাকে ওর সাথে বলেছে যে এদেরই তো ভবিষ্যৎ অন্ধকার ভাই, আমি এখন 3rd ইয়ারে পড়ি, 4th ইয়ারে পড়ি, আমি বের হয়ে কোথায় যাব? আমার তো ভবিষ্যৎ অন্ধকার। তার চাইতে যদি আমি অন্য চায়ের দোকানদার, পানের দোকানদারি করতাম কিংবা ওই ইলেকট্রিশিয়ানে কাজ করতাম তাহলে মনে ভালো ছিল। তাহলে আমাদের এই যে ভবিষ্যৎ নেক্সট জেনারেশন, তাদের কর্মসংস্থানে কি হবে সেই বিষয়গুলি গভর্নমেন্টকে দেখতে হবে। এটা শুধু গ্রামীণ ফোনের সমস্যা না, এটা আমি মনে করি এটা রাষ্ট্রীয় সমস্যা, এটাকে রাষ্ট্রীয় ভাবে সমাধান করতে হবে। কারণ হচ্ছে আমার মধ্যে কথা একটাই যে আমি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যদি করতে চাই, সরকারের ভিশন 2021 বাস্তবায়ন করতে চাই, ইনফো 4 সরকার আমি বাস্তবায়ন করতে চাই, আমি বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ডিজিটালাইজেশন করতে চাই এবং নেটওয়ার্ক শক্তিশালী করতে চাই, আমি পশ্চিমা বিশ্বের সাথে আমি লড়াই করতে চাই, প্রযুক্তি খাতকে আমি ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কাদেরকে দিয়ে করবো? আমি কি কোথায় কাদেরকে মাধ্যমে করবো? সেটা অবশ্যই এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার এবং সরকারকে এটি অবশ্যই ভেবে দেখতে হবে। শুধু অর্থ প্রতিপত্তি আর এই সমস্ত দিয়ে আপনার কদিন চলবে? জিপি যেটা করছে, জিপি কথা হচ্ছে যে সে একটা বিশাল রেভিনিউ দিয়ে থাকে এবং সরকারের সাথে আপনারা জানেন প্রায় 15টি আপনার ডেভেলপমেন্ট উন্নয়ন সহযোগী হিসেবে গ্রামে জিপি কাজ করছে। এটা ভালো, আমরা চাই যে করুক, কিন্তু আপনি যে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছেন, আপনি ভারত থেকে, নেপাল থেকে এই যে দীর্ঘদিন যাবত আপনি থার্ড পার্টি দিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করে আসছেন, সেখানে আপনার আমি মনে করি আরেকটা অডিট হওয়া দরকার। গত 4 বছর ধরে অডিট হয় না, একটা অডিটে 12,000 কোটি টাকা পাওনা ছিল। এই যে থার্ড পার্টিতে কাজ করার মধ্যে কত টাকা বিদেশে চলে গেছে সেটার একটি অবশ্যই অডিট হওয়া দরকার। কারণ হচ্ছে যে যখনই আপনারা দেখবেন থার্ড পার্টিতে কাজ করা হয়, তখন আমার আপনাকে বুঝতে হবে এখানে কিছু একটা আছে, এখানে কোনো একটা সমস্যা আছে। কারণ হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু আপনার অনেক কিছু ঘটে থাকে এবং আমাদের রেভিনিউ পাচার হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। সেই জায়গাটাকে সরকারকে একটা স্পর্শকাতর বিষয় হিসেবে আমি মাননীয় সরকারের উপদেষ্টা মহোদয়কে বলবো, এই যে টেলকো সেক্টরে যে অস্থিরতা বিরাজ করছে, আজকে এটা গ্রামীণ ফোনে করছে, অন্য টেলকোতে যে এটা অস্থিরতা বিরাজ করবে না সেটা আপনি বলতে পারবেন না। আরো যে 3টি অপারেটর আছে তাদের ভিতরে কি ধরনের কাজ করছে এই মুহূর্তে তাদের কাছ থেকে কথা বললে বুঝতে পারবেন। তারা যখন দেখে তারা একটা অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারিকে এভাবে বের করে দেওয়া যায়, আইনের ব্যত্যয় ঘটিয়ে দিনের আলোয় তাকে বের করে দেওয়া যায়, তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় এটা অবশ্যই ভেবে দেখতে হবে। যারা শ্রমিক অধিকার নিয়ে কাজ করেন না, আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো, আপনারা দীর্ঘদিন যাবত 13 সালে আইন পরিবর্তন একটু সংশোধন হলো, 18 সালে সংশোধন হলো, সেখানে এই শাস্তির বিষয়টা আপনি ও শ্রমিকদের যত না শাস্তির বিধান করলেন, আপনি
মালিকদের কেন আপনি এখানে পরিত্রাণ দিলেন? মালিকদের শাস্তি কেন কমালেন? মাত্র 1 বছর শাস্তি কিভাবে হয়? 10,000 টাকা জরিমানা করার বিধান, এটা আমার কাছে বোধগম্য নয়। এগুলি একটু পরিবর্তন হওয়া খুব জরুরি। এবং এই বিষয়ে যে কথাগুলি আসছে, যে গণসচেতনতা, অবশ্যই গণসচেতনতা দরকার আছে। আমাদের আইন সম্পর্কে বুঝতে হবে। এখন মুদ্রা কথা হচ্ছে যে জিপি কি সেই আইন সম্পর্কে, তারা তো অনেকও আগে বহাল। তারা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবং ধনী ধনী আইনজীবী তারা নিয়োগ করে রেখেছেন। তারা কি আইন বুঝেন না, নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখান? সেটা বুঝতে হবে। আইন বুঝেন, কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান। কি কারণে? তার মাসুল আছে, তার অর্থ আছে। অতএব এই যে মাসুলম্যান এবং অর্থের যে গরম, সেটাকে সরকারকেই ভেবে দেখতে হবে যে এটি দিয়ে দেশের জনগণকে আদৌ সেবা দেওয়া যাবে কিনা, এবং জনগণ তাদের কাছ থেকে প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত সেবা পাবে কিনা, সেটি অবশ্যই দেখতে হবে। আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক আমাদেরকে এটি আশ্বস্ত করেছেন যে আগামী মঙ্গল বুধবারের মধ্যেই একটি তারা প্রজ্ঞাপন জারি করবেন। এটা অত্যন্ত সুখবর এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা আশা রাখি দীর্ঘদিনের যে অভিযোগ জমা পড়ে আছে, এবং ইতিমধ্যে আরো অনেক অভিযোগ জমা পড়েছে। আপনি প্রশ্ন করেছিলেন যে আমাদের কাছে অভিযোগ আসে কিনা। হ্যাঁ, আমাদের কাছে প্রচুর অভিযোগ আসে। এই অভিযোগগুলি দেখেন, আমি অন্যান্য অপারেটরদের কাছে সরাসরি অনেক সময় এইগুলি ফোন করে আমি সমস্যার সমাধান করে দিই গ্রাহকদের। আমাদের কাছে যারা অভিযোগ করেন, একমাত্র সমস্যার সমাধান পাই না আমি গ্রামীণ ফোনের কাছ থেকে। গ্রামীণ ফোনকে ফোন করলে বলে ওই গ্রাহককে ফোন করতে বলে। গ্রাহক যখন ফোন করে তার ফোনই রিসিভ করে না। আমাদের যারা কথা শোনে না, যে প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত নাই, সেই প্রতিষ্ঠান কিভাবে আপনার করবে? আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে, টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয়কে গত মাসে আমি জানালাম যে জিপি এই সমস্যাগুলি করছে, আপনি এটা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন। উনি আমাকে বললেন যে তুমি এক কাজ করো, এগুলি সম্পূর্ণ লিখিতভাবে আমাদের মন্ত্রণালয়ে অভিযোগ করো। আমি গত 4 অক্টোবর সমস্ত লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে জমা দিলাম জিপির বিরুদ্ধে। সেটি মন্ত্রণালয় থেকে এখন শুনলাম যে এটা নিয়ন্ত্রক কমিশনে আছে। কি পর্যায়ে আছে আমি জানি না, সেই বিষয়ে কথা বলতে চাই না। আশা রাখি মাননীয় মন্ত্রী এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই বিষয়ে একটি তদন্ত করে আমাদেরকে আশ্বস্ত করবেন এবং এর ব্যবস্থা নেবেন। আমরা জিপির বিপক্ষে না। জিপির মতো প্রতিষ্ঠান আমাদের দেশের প্রয়োজন আছে, কিন্তু আমরা জিপির চাই না জিপি ধ্বংস হোক। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে জিপিকে আইন মানতে হবে, এবং দেশের আইন দেশের জনগণের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এবং তারা যে সমস্ত অনৈতিক কাজ করেছেন, সেই অনৈতিক কাজগুলি ভবিষ্যতে যাতে না করে, এর জন্য আমরা জিপি কর্তৃপক্ষের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা চাই না যে জিপি বন্ধ হোক বা জিপি দুর্বল হয়ে যাক। আমরা চাই জিপি আরো উন্নয়ন করুক এবং ভালোভাবে চলুক, আমরা তার কাছে কাঙ্ক্ষিত সেবাটা পাই। আমাদের এছাড়া চাওয়ার অন্য কোনো কিছু নেই। আমরা যে জিনিসটা চাই অপারেটরদের কাছে, আমরা কোয়ালিটি সার্ভিস চাই, আমরা ইকোনমি, আমরা রেটে আমরা সার্ভিস চাই, এবং রাষ্ট্রের যে পাওয়ার কথা, রেভিনিউ পাওয়ার কথা, রাষ্ট্র সেটা সঠিকভাবে পাক। অন্য কিছু আমাদের চাওয়া পাওয়া নেই। এবং যারা বিনিয়োগকারী আছে তারা ভালোভাবে ব্যবসা করুক, আর তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আইনের বাইরে যাওয়া যাবে না। ঠিক, ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ ভাই। আমরা আসলে সময় শেষের দিকে চলে আসি, আমি 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই। আমি মাসুদ করিম ভাইয়ের কাছে যাবো, এর আগে যেতে চাই শাহরিয়ার ভাইয়ের কাছে। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, আপনি তো অনেক কথা শুনলেন আমাদের ওনার কাছ থেকে। আমরা একটা প্রশ্ন খালি যোগ করে দিতে চাই আগে, আমি সম্পূরক প্রশ্ন হিসেবে, সেটা হলো যে আমার যে তথ্য, আমরা যখন কোনো মোবাইল অপারেটরের সাথে যুক্ত হই, মানে মোবাইল অপারেটরের সেবা নিই, সেই সাথে রেজিস্ট্রেশন করতে গেলে আমরা 18 ধরনের তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করি। এই তথ্যটা যদি বাইরে চলে যায়, এই ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বা আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? আর মহিউদ্দিন ভাই যে প্রশ্নগুলো করেছেন সেটা আপনি একটু আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলি যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারায় আছে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেয়া।
এখন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি কিন্তু আমরা এই ধারাটি অ্যাপ্লাই করি। তো আমাদের এখন আবারও বলছি আমি যে এটি মাননীয় মহামান্য হাইকোর্টে বিচারাধীন। এটি নিষ্পত্তির পরেই আমাদের বিষয় সিদ্ধান্ত হবে। আদালত থেকে বলা হয় আমরা সেভাবেই করব। তবে আমাদের যেহেতু আপনাদের বলেছি যে এটি বিজি প্রেসে আছে, আমাদের যে এই মানে আইন অনুযায়ী আমাদের হওয়ার কথা বিধি, তো বিধি হয়ে গেলে তখন এগুলো আরো স্পষ্টীকরণ থাকবে, কিন্তু আমাদের আইন অনুযায়ী করা যায়। আবার একটি বিষয় আপনাদের সবার অবগতির জন্য জানাই, যারা শুনছেন, যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমাদের আইন অনুযায়ী ফাইন করা হলে এটা যে শেষ, প্রশাসন এটা শেষ না, তখন আদেশটা নিয়ে ওই ভুক্তভোগী মানে অভিযোগকারী তিনি কিন্তু আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেখানে কিন্তু আবার অভিযোগ দায়ের করতে পারবেন, এবং সেখানে 5 গুণ পর্যন্ত উনি এই যে ক্ষতিপূরণ পাবেন। আমাদেরটা হলো প্রণোদনা, আমরা ক্ষতিপূরণ দিই না, 25% প্রণোদনা দেওয়া হয় জরিমানা, কিন্তু সেখানে উনি কিন্তু এই 5 গুণ বেশি উনি দাবি করতে পারবেন তিনি যেটা ক্ষতিগ্রস্ত হলো। তো এখানে কিন্তু আইন অনুযায়ী মানে ভোক্তাগণের কিন্তু সেখানে তারা মানে পাওয়ার সুযোগ আছে। তো বিষয়টা হলো আমাদের একটি নিষ্পত্তি হলো, আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি যে যেদিন আমরা সিটিজেন হিসেবে আমাদের মানে অধিকারটুকু ভোগ করব, তখন বুঝবো যে আমি একটি মানে উন্নত দেশের নাগরিক। আমরা সমৃদ্ধ বাংলাদেশের একটা স্বপ্ন দেখি আমরা সবাই 2041-এ। আপনারা জানেন দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। তো এই সবকিছুর সাথে সাথে আমাদের কিন্তু মননের ক্ষেত্রে, আবারও বলছি, আমাদের মননের ক্ষেত্রে যদি পরিবর্তন না আসে, তাহলে আমরা ওই যে বললাম না যে অনেক কিছু করা হবে কিন্তু বজ্র আটুনি ফসিয়াগের মতো ছুটে যাবে। এই কারণে আমরা চাইবো আমাদের প্রতিষ্ঠানগুলো, আমরা যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বড় বড় কর্পোরেট গ্রুপগুলোতে আমরা এখন ওইখানে বসে বসে ওদের অফিসে মিটিং করছি। এই কারণে মানে ডিসিশন লেভেলে যারা আছে, প্রাইভেট হাসপাতালে এটি করছি, এই কয়েকটিতে ডিসিশন লেভেলে যারা আছেন তাদের আইনটি সম্পর্কে জানানো, যেন তারা সেখানে তাদের এমপ্লয়ীদের সাথে অ্যাটলিস্ট সেখানে একটা ন্যূনতম যে একটা সদাচার আমি আবার বলছি। তো এটি আমাদের সকল ক্ষেত্রে এটার কিন্তু প্র্যাকটিস হতে পারবে। যখন সেলফ রেসপেক্ট আসবে, এটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইনশাল্লাহ এগুলোর আমাদের পরিবর্তন হবে। তবে যারা এটার সাথে এখানে যে একটা যারা আমরা আছি জড়িত, ধরুন একজন গ্রাহক হিসেবে, গ্রাহকদের কিন্তু এখানে একতাবদ্ধ হওয়ার একটা বিষয় আছে। কারণ এটি হলো সামাজিক আন্দোলনের মাধ্যমে এটি যখন বিভিন্ন লেভেলে আনা হবে, আমাদের এখানে যে আমাদের মাসুদ করিম ভাই আছে, এই যে যে ওনারা কিন্তু, আপনিও আছেন, যে আপনারা কিন্তু এই মানে কলম লেখক, বলা হয় ওসির চেয়ে মুশির ক্ষমতা বেশি, সেই জায়গা থেকে আসবে। মুশির থেকে এটা যখন আরো বেশি করে ছড়াবে, এই যে আমাদের মানে গ্রাহক সেবা এখানে মানুষ বঞ্চিত হচ্ছে, আপনারা যখন আরো লেখালেখির মধ্যে আসবেন, তখন কিন্তু সার্বিকভাবে এই ক্ষেত্রে ইনশাল্লাহ ইতিবাচক পরিবর্তন হবে। আমরাও চাই যে আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠানগুলো আসুক, তারা ভালো থাকুক, তবে তাদের যেই যারা এমপ্লয়ীদের মানে একটা সুনির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে রেখে তারা যেন সেখানে তাদের ব্যবসা পরিচালনা করা থাকে, এটা অবশ্যই থাকতে হবে। কারণ এই ক্ষেত্রে কাউকে অধিকার বঞ্চিত করে কেউ অনেক অর্থের মালিক হোক, এটি আমরা এই দেশের কোনো মানুষই কিন্তু চাইবেন না। পাশাপাশি অদক্ষ লোক যারা থাকবে তাদেরকে কখনো যে ছাঁটাই করা যাবে না। যেমন আমাদের সার্ভিসে তো আছে যে অনেকের কিন্তু চাকরি যায় মাঝে মাঝে আমাদের যে প্রশাসনিক নিয়ম কানুন না মানার কারণে। তো সবকিছু মিলে একটা সুন্দর আসুক, আমরা এই সুন্দরের স্বপ্নেই থাকতাম। জি, ধন্যবাদ মঞ্জুর শাহরিয়ার। আমরা ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন নিয়ে, গ্রাহক লেভেলের প্রশ্ন নিয়ে আপনার সাথে আবারও হাজির হব। আমি মাসুদ কামাল ভাই, মাসুদ করিম ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, আমরা আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আমরা ওয়ার্কার্স ভয়েস মানে বেসরকারি চাকরিজীবীদের নিয়ে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যেখানে বেসরকারি চাকরিজীবীরা তাদের মতামত ব্যক্ত করেন। এটা দিয়ে আমরা এখানে আলোচনার আয়োজন করে থাকি প্রতি শনিবারে। তো এই যে এই ধরনের সংগঠনগুলো বা আপনিও তো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, এটা কিভাবে আমরা এটার সমাধান করতে পারি, আপনি যদি আমাকে শেষ। ধন্যবাদ। এর দু একটা কথা আমি একটু বলতে চাচ্ছি। একটা হলো যে যেটা বললেন মহিউদ্দিন সাহেব, যে একটা মূল্যবান কথা, আমি কিন্তু সারপ্রাইজ হয়েছি জিনিসটা, যে এতগুলি লোক গ্রামীণ ফোন থেকে ছাঁটাই হয়ে গেল। ওনাদের মানে কোভিড সিচুয়েশনে লোকসানি প্রতিষ্ঠান না, এই সময় তো ওনারা একটা অনলাইন ভার্চুয়াল মোবাইল
এগুলি সক্রিয় আছে, ওদের রেভিনিউ আমার মানে জ্ঞানে আসে না কোনো কারণে, মানে লোকসানে পড়েছে এই সিচুয়েশনের কারণে, এটা প্যান্ডেমিকের কারণে, এটা আমার কাছে মনে হয় না। এরকম একটা টাইমে যে কি কারণে তারা এতগুলি লোককে ছাঁটাই করে, যেখানে তাদের লোকগুলো আরো বাড়ানোর দরকার বলে মনে করি। কারণ এখনই তো অনেকে আবার বাসা থেকে কাজ করছে, অন্যান্য ওয়ার্ক এট হোম। এটা হঠাৎ করে যে কেন ছাঁটাই হয়ে গেল, এটা কিন্তু আমার কাছে যথেষ্ট বিস্ময়কর ব্যাপার। এটা কি ওনাদের অভ্যন্তরীণ কোনো ব্যাপার কিনা আমি জানি না, তবে এই জিনিসটা কিন্তু অনেক মানুষকে যারা এখানে ছাঁটাইয়ের শিকার হয়েছে তাদেরকে খুবই একটা মানে খারাপ পরিস্থিতি তাদের পরিবারের জন্য। এটা আমার খুবই সহানুভূতিশীল আমি তাদের প্রতি যারা ছাঁটাইয়ের শিকার হয়েছে, এবং আমার একটা দৃঢ় বিশ্বাস এবং আশা থাকবে গ্রামীণ ফোনের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, যারা শুধু এটা আমাদের এখানে গ্রামীণ ফোন বেসিক্যালি এটা টেলিনর, সেটা গ্লোবালি পরিচিত, এবং আজকের এই যুগে তারা এই জিনিসটা আর বাড়তে না দিয়ে জিনিসটার একটা আলাপ আলোচনা করে এটা একটা সুন্দর সমাধান বের করবেন, যাতে এই ধরনের ঘটনায় যাতে এটার একটা সমাধান হয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেই জায়গায় আমি মনে করি যারা ওয়ার্কার তারাও হেল্প করবেন, এবং যারা এমপ্লয়ার মানে গ্রামীণ অথরিটি তারাও সেখানে দেখুন, এমনকি রেগুলেটরি বোর্ড যারা আছে, সরকার আছে, ওনারাও এই জায়গাটার মধ্যে একটু হস্তক্ষেপ করবেন, সেটা আমার একটা আশা থাকে। কিন্তু আমি একটা ব্রড বেসড বলতে চাচ্ছি, যেটা শাখাও তো প্রশ্ন করলেন, আবার এখানে আমাদের মঞ্জু শাহরিয়ার সাহেবও একটা মানে বললেন যে আমরা কি করতে পারি। আমরা আসলে যদি এটা হলিস্টিকলি দেখি, এবং মঞ্জু শাহরিয়ার সাহেব একটা মূল্যবান কথা বলেছেন, আমি ওনার সাথে একমত যে আমাদের দেশটা অগ্রগতি অর্জন করছে। এটার আমি একটা উদাহরণ, আমাদের দেশটা যখন স্বাধীন হইল 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এবং বহু মানুষের আত্মত্যাগ এবং ইজ্জতের বিনিময়ে, নারীদের আমাদের মা বন্ধুর ইজ্জতের বিনিময়ে স্বাধীন হওয়ার পরে আপনারা লক্ষ্য করলেন যে আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার, ওনারা বললেন যে এই দেশটা হলো একটা তলাবিহীন চুরির দেশ। কিন্তু আজকে 50 বছর পরে কয়েকদিন আগে আমেরিকার যিনি ডেপুটি ফরেন মিনিস্টার আসলেন, ওনারা বললেন প্রবৃদ্ধি বা অন্যান্য দিক থেকে এই দেশটা এত উন্নতি করেছে যে এই দেশটা একটা ইম্পর্টেন্ট পার্টনার আমেরিকা। আজকে তারা কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হলেন, মানে তারা স্বীকার করলেন। এবং আজকে এই যে অগ্রগতিটা অর্জন করেছে, আমাদের জমি কমে গেছে তা সত্ত্বেও আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। প্যান্ডেমিকে সারা দুনিয়া যখন খারাপ অবস্থা অর্থনৈতিক দিক থেকে, আমাদের দেশের প্রজেকশন যেটা দিয়েছে যে সেটা অনেক ভালো, যেটা শুনে অনেক প্রতিবেশী বড় দেশ, অনেক দেশ ঘুম হারাম হয়ে গেছে যে আমাদের চেয়ে ভালো করে ফেলছে বাংলাদেশ। এটা কিভাবে করলো? বাংলাদেশের জনগণই তো সেটা করেছে। বাংলাদেশের জনগণের মধ্যে সেই আমরা যে প্রথম দিক দিয়ে কয়েকদিন দেখলেন যে এখন মহামারীটা আসলো, এখন ধনী লোকজন, মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সচ্ছল লোকজন, বোরকা পরে মহিলারা হাত পেতেছিল, আজকে সেই জায়গাটা কাটিয়ে উঠেছে বাংলাদেশের জনগণের একটা রেসিলেন্সি পাওয়ারের মাধ্যমে। এই যে আমরা অর্জনটা করতেছি এবং আমাদের যে একটা টার্গেট আছে যে একটা 50 বছরের স্বাধীনতা সেলিব্রেশন করব উইথ আমাদের আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিরকম, যদি এগুলি হয় কি হবে, যে পদ্মা সেতু, মেট্রো রেল, আমরা যে যানজটের কথা বলছি, এটা বিরাট পরিকল্পনা ঢাকা শহরে আছে, এগুলি যদি ইমপ্লিমেন্ট হয় আগামী 2-1 বছরের ভিতরে, তাহলে তো অনেক চেঞ্জ হয়ে যাবে দেশটা। এই দেশের যে একটা উন্নতি হচ্ছে, এবং আজকে আমি তো মিরপুর থেকে এই গুলশানে আসতে 2-3 ঘন্টা লাগে, বা এখন আমি কুমিল্লা এসে যে 15 মিনিটে, এই ফ্লাইওভার টাইভার এগুলি হওয়ার কারণে মগবাজারে যানজটে পড়ে থাকতে হচ্ছে। আজকে হাতির দিনটা কি একটা সুন্দর হয়েছে, আগে কি একটা নোংরা ছিল একটা জায়গায়। আমি মনে করছি যে আমরা কিন্তু উন্নতি করছি, এবং সেই উন্নতি যেটা করছি সেটা সুফল যদি মানুষ না পায়, সেই উন্নতি কিন্তু অর্থহীন। আমি সেই জায়গাটাই বলছি, এই সুফলটা মানুষ বলতে সাধারণ মানুষ, মানুষ বলতে আমরা এখানে লুটেরাদের কথা বলছি। আমরা যেটা বলতে চাচ্ছি যে সাধারণ মানুষের কাছে এই সুফলটা পৌঁছে দেওয়ার জন্য এখনই আমাদের কসরত হইতে হবে। কারণ আমাদের উন্নতি যখন দেশে বেশি হবে, তখন একটা ডেসপারিটিও বেড়ে যাবে, মানুষের বৈষম্যটাও কিন্তু বেড়ে যাবে। ধনী শুধু ধনী হইতে থাকবে, এখানে প্রচুর বিলিনিয়ারের জন্ম দিবে, হ্যাঁ, কিন্তু সেখানে আবার গরিব মানুষের সংখ্যাও বাড়তে থাকবে। এইটা একটা সমস্যা হবে। সেই জন্য আমরা মনে করি যে একটা
উপযুক্ত সময় টু কার্বিং দ্য করাপশন, এবং যে জায়গায় অনিয়ম অব্যবস্থাপনা সেই জায়গাগুলিকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা। এটা যদি আমরা অ্যাডহক ভিত্তিতে করি, যে গ্রামীণ ফোনে আজকে সমস্যা হচ্ছে, এটা নিয়ে আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম, কিংবা ধরেন লোকগুলি যেতে পারতেছে না সৌদি আরবে, এখন তারা ডেমনস্ট্রেশন করছে, রাস্তাঘাট বন্ধ করেছে, আচ্ছা ঠিক আছে আমরা এখন এটা করলাম। এইভাবে করলে কিন্তু এই দেশের উন্নতির সুফলটা মানুষ পাবে। এটা একটা সিস্টেমিক ব্যাপারে দাঁড় করাইতে হবে, এবং সিস্টেমিক ব্যাপারটাও আমি আপনাদের বলছি এটা এমনি এমনি হবে না। দুইটা জিনিসে হবে, একটা হইল রাজনৈতিক সদিচ্ছা, যারা উপরের লেভেলে আছেন, যারা এটা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আছেন রাষ্ট্রে, তাদের একটা উইল থাকতে হবে। আর দ্বিতীয় হইল জনগণের আন্দোলন। এই দুইটার সমন্বয় ছাড়া একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন উন্নয়নের ধাপে যাওয়ার পথে কখনোই সম্ভব নয়। এবং সেই জায়গাটার মধ্যে আমাদের এভরিবডিকে রেসপন্সিবল অ্যাক্ট করতে হবে। আজকে ওয়ার্কাররা, হ্যাঁ আমরা এটা জানি যে ওয়ার্কারদের এক্সপ্লয়েট করা হচ্ছে। এক্সপ্লয়েট যখন হয় তখন কি করা হয়, যে কিছু সংখ্যক নেতৃবৃন্দ যারা, তারা একটা রাজনৈতিক দলে আশ্রয় প্রশ্রয়ে চলে যান, হয় ক্ষমতাসীন বা নন ক্ষমতা, পরবর্তীতে ক্ষমতা যে ওদের সাথে সুবিধার সুযোগ সুবিধা নিয়ে তারা কয়েকজন, আর কর্মচারীরা কিন্তু তাদের এর মধ্যে থেকে যান। এই যে একটা বিভক্ত সোসাইটির মধ্যে বিভক্ত, আজকে সাখাওয়াত আপনি জানেন যে আমাদের সাংবাদিকরা কি করছে, তারা পলিটিক্যালি ডিভাইডেড। তারা একটা হলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আর একটা বিএনপির অঙ্গ সংগঠন। এই সমস্ত যদি আমাদের মধ্যে তারা এই ডিভিশনটা সৃষ্টি করে, তাহলে আখেরে কিন্তু আমাদের দেশটাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা একটা রেসপন্সিবল অ্যাক্ট করতে হবে, আমাদের একটা চিন্তা ভাবনা থাকতে হবে, এবং সেই জায়গাটার জন্য আমি মনে করি যে আমাদের মিডিয়ার একটা দায়িত্ব আছে, যেটা লাস্ট কথাটা ওনারা বলছেন, আমি ওনাদের সাথে একমত, যে আমরা একটা গণমাধ্যম, এবং গণমাধ্যম আজকে নিউজ পেপার, ট্রেডিশনাল নিউজ পেপার বা টেলিভিশন, এর বাইরে আমরা এই যে আলাপ আলোচনাটা করছি, এই সমস্ত ট্রেডিশনাল নিউজ পেপার, এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এই সমস্ত যে আসতেছে, এতে সব কিছু কিন্তু ধুয়ে মুছে চলে যায়। এখন কোথায় যে যাবে আমরা জানি না। আমরা এক সময় যে সিসার অক্ষরের যে পত্রিকা বের করতাম, সেগুলো আছে নাই। উইকলি কাগজ ম্যাগাজিন বেরোতে, এগুলো আছে নাই। আগামী দিনে হয়তো নিউজ পেপারটাও থাকবে না, কিংবা আপনার টেলিভিশনও থাকবে না। তখন কি থাকবে? সাংবাদিকতা ঠিকই থাকবে। সেই জিনিসগুলির জন্য আমাদের প্রস্তুত হইতে হবে, এবং একটা পরিবর্তিত ব্যবস্থাপনায় সেখানে করাপশনটাও বেড়ে যাবে, অনিয়মটাও বেড়ে যাবে, লুটেরা সমাজও বেড়ে যাবে। সেই জায়গাটাকে মোকাবেলা করার জন্য সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক সদিচ্ছা নিয়ে যদি কেউ না আগায়, তাহলে একটা দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হতে বাধ্য। আমরা আশা করব আমাদের দেশটা, এই দেশের মানুষ সংগ্রাম করে, লড়াই করে, আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন করেছেন। আমাদের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন আগামী দিনে পূর্ণ হবে আমাদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ মাসুদ করিম ভাই, ধন্যবাদ মঞ্জুর শাহরিয়ার, ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন আহমেদ ভাইকে। আমি ধন্যবাদ জানাই, উনিও যদিও নাই, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরকে। ধন্যবাদ প্রিয় অতিথিবৃন্দ, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আজকের আলোচনা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই স্থায়ী কর্মী ছাঁটাই হলে সেটা গ্রাহক পর্যায়ে ব্যাপক প্রভাব পড়ে। এতে যেমন গ্রাহক ভোগান্তি বাড়ে, ক্ষতিগ্রস্ত হয় ভোক্তারা। তাই এই গ্রাহক হয়রানি বন্ধে বা লাঘব কমাতে ভোক্তা অধিকার কার্যকরী ভূমিকা নেবে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে স্থায়ী কর্মীরা যেমন অবিচারের শিকার না হয়, সরকারও এই বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নজরদারি বাড়াবেন। আজ এখানে শেষ করছি। আগামী শনিবার রাত 9টায় আবারও দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।